অনির্বাণের মধ্যে ক্ষমতা আছে, দক্ষতা আছে, ফাইট আউট করার ক্ষমতা আছে। অনির্বাণ যা এই মুহূর্তে লস বলে মনে হচ্ছে তার কাছে বা মানুষের কাছে, সে তার ওই লসটাকে সে কাটিয়ে চতুর্গুণ লাভ করবে। বাংলা ছবি চলছে না কেন? দেবের কথা বলছি, দেব ইজ ট্রাইং হার্ড। কিন্তু সাকসেস ছাড়াও সাকসেস পার্টি, এটাকে কিভাবে দেখেন? দেবকে বেশি টার্গেট করা হচ্ছে। খুব কম মানুষই তো আছে যারা নিজের মতো করে আরো অনেক মানুষকে ভালোবাসতে পারে, চেষ্টা করে। মানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে জড়িয়ে ধরা স্মৃতি, সৌমিত্র চট্টোপাধ্যায়ের আপনার জীবনের একটা ইনফ্লুয়েন্স, একটা অবদান। বললো, প্রাণ কাঠ বলেছে ছাড়ো, এখনো কাঁদছো কেন? আমি তখন বললাম যে চোখের জলটা মাস্টারমশাই নয়, এটা পরাণের। আপনাকে মনে হয় যে সুভাষ চক্রবর্তীকে বাম রাজনীতিবিদরা সে অর্থে ব্যবহার করতে পারেনি? আপনি দুই মুখ্যমন্ত্রীকে দেখেছেন, জ্যোতি বসুকে দেখেছেন, বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছেন, এই দুজনের পার্থক্যটা কি ছিল? শ্যামল বলতো মাঝে মাঝে, জানতে পান্দা দুটো জিনিস বলা খুব কঠিন, বল ভারতবর্ষে কবে বিপ্লব হবে আর জ্যোতিবাবু কবে হাসবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ 12 থেকে 13 বছরের এই যে জার্নি, খুব অস্থির 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 পরিবেশ। নমস্কার, আপনারা দেখছেন শিবম দাস পডকাস্ট। পডকাস্ট মানেই নতুন অতিথি, বিভিন্ন পেশার মানুষের সঙ্গে ঘণ্টাখানেক আড্ডা। আর আজকে আমার সঙ্গে যিনি উপস্থিত আছেন, তিনি আমার থেকে সংখ্যাধিক্যে, বয়সের সংখ্যাধিক্যে অনেকটা প্রবীণ হতে পারেন, কিন্তু বিশ্বাস করুন মানুষটি মনে প্রাণে আমার থেকে বহু গুণে তরুণ। অভিনেতা, দার্শনিক, কিভাবে ব্যাখ্যা করবো আমি জানি না, নামটাই যথেষ্ট বোধহয়, পরাণ বন্দ্যোপাধ্যায়। প্রথমে শিবম দাস পডকাস্টে স্বাগত। এই যে ইন্টারভিউ শুরুতে এই ধরনের একটা হাসি, এই হাসিটা কি সহজাত? মানে জীবনের সমস্ত কঠিন পরিস্থিতিতেও আমি দেখেছি আপনি সাবলীলভাবে একটা হেসে দেন। এটা কি নতুন প্রজন্মকে একটা শিক্ষা দেওয়ার বার্তা? না না, কারোকে শিক্ষা দেওয়ার জন্য আমি কিছু করি না। হ্যাঁ, কেউ ব্যাপার হচ্ছে পথে ঘাটে অনেক সুন্দর জিনিস, অসুন্দর জিনিস পড়ে থাকে, তো তাদের মনে কোনো আকাঙ্ক্ষা থাকে না যে আমাকে কে কখন কুড়োবে। যারা যাত্রী তারা যখন মনে করবে যে এইটাকে নেওয়া দরকার, সে তার ইচ্ছে মতো সেটা কুড়োতে পারে। কিন্তু ওই পদার্থটি সে তার সৌন্দর্য নিয়ে, অসৌন্দর্য নিয়ে, কুৎসা নিয়ে সে কিন্তু ওখানে অপেক্ষা করে কোনো বেশাতে নিয়ে বসেনি যে আমাকে গ্রহণ করুন, আমাকে গ্রহণ করুন। এ আকতি সেখানে নেই। আমার ভালো লাগে এই যে পৃথিবীর দিকে তাকালে, মানুষের দিকে তাকালে ওর হাসতে ইচ্ছে করে। কারণ বিশ্লেষণ করলে হয়তো অনেক কিছু খুঁজে পাওয়া যাবে। আমি এক কথায় যেটা ভাবি যে আমি এখনো এদের সঙ্গে আছি, যতদিন থাকবো ততদিন আমি এইভাবেই থাকবো, এইটাই শুধু আশা আমার। আপনার কি কোথাও কি মনে হয় যে আপনার জীবনের এই যে জনপ্রিয়তা একদম সায়ান্নে এসে, যেটা আপনি অনেক বেশি পেয়েছেন, গোটা জীবন জুড়ে এটা অনেক বেশি পাওয়া উচিত ছিল? না না, ওই ঔচিত্য বোধ আমাকে কখনোই পীড়া দেয় না। কারণ যে জিনিস আমি দেখতে পাচ্ছি না, যে জিনিস আগে থেকে নির্ধারিত নয় বা নির্ধারিত সেটা আমি জানতে পেরেছি, তখন যদি ওটা না হয় তখন একটা দুঃখ কষ্টের প্রশ্ন আসে। আমি তো জানি না কি হওয়ার কথা ছিল, তা সুতরাং আমি দুঃখ পাবো কেন, কষ্ট পাবো কেন? না, এই যে জানেন না কি হওয়ার কথা ছিল যেটা আপনি বলছেন, তা আপনার কি মনে হয় যে মধ্য বয়সে অভিনয় জগতে মানে যদি আরো বেশি করে দাপিয়ে ব্যাটিং করতে পারতেন, আপনাকে আরো অনেক মানুষ ভালোবাসতে পারতো বা পৌঁছাতে পারতেন? আসলে আমাদের বাংলায় যদি বলে যে শব্দটা আছে না, এটা যে কখন কাকে কোথায় কিভাবে নিয়ে যাবে, এমনকি এটা চলতে চলতে লিঙ্গ পরিবর্তন করে দেয়। মানে যদি শব্দটা যে কি করে দিতে পারে, ভিখারি থেকে রাজা করে দিতে পারে, রাজা থেকে মহিষী করে দিতে পারে। এই যদি শব্দটা খুব মানে কি বলবো, এটা আত্মরক্ষার্থে মানুষ ব্যবহার করে না পরের কথাগুলো বলতে সুবিধা হয় বলে ব্যবহার করে। তো সেই জন্য ওই যদির উপর নির্ভর করে আমি এগোতে ইচ্ছে করে না। আমি তো জানি না আমার কি পাওয়ার কথা ছিল, আমি তো জানি না কখন থেকে আমার পাওয়ার কথা ছিল। তো যা আমি জানি না সেটা যদি জীবনে ঘটে, তাহলে সেটা শুধু আনন্দ সহকারে সেটা গ্রহণ করা ছাড়া, এইটা যদি কখন হতো তখন হলো এটা ভাবতে যাবো কেন? আমি কেন তো জানি না, শুধু শুধু কষ্ট হয়ে লাভটা কি? আজকের দিনে দাঁড়িয়ে জীবনের কোনো আক্ষেপ আছে? শুনে এই যে বললাম না যে আক্ষেপটা হয় কখন, আক্ষেপটা জীবন, ইস আমি যদি ওটা পেতাম,
কোনটা পেতাম? হুম, এটা আমি জন্মেই কি মানে নির্ধারিত হয়ে আছে, যে একটু জ্ঞান হওয়ার পরে জানতে পারলাম যে আমি 30 বছর বয়সে আমার ওইরকম একটা কিছু পাওয়ার কথা, সেটা নির্ধারিত হয়ে আছে। তবেই 30 বছর বয়সে গিয়ে যদি সেটা না পাই তখন দুঃখ হতে পারে। কিন্তু আমি তো জানি না জীবনে আমার কি পাওয়ার কথা আছে, কখন কি পাবো, কখন হুম। প্রশংসা পাবো, কখন গালাগাল পাবো, কেউ তুমি আমি জানিই না। যার জন্য কেউ কটু কথা কেউ এখনো পর্যন্ত বলেনি। কিন্তু আমি প্রস্তুত আছি, কেউ মাঝে মধ্যে সংসার দামে থাকলে তো এগুলো হয়, ওগুলো আমাকে যেমন কিছু কষ্ট দেয় না। আমি জানি এটা নিয়মের মধ্যে পড়ে। এমন একটা পরিবেশ পরিমণ্ডল, সেখানে ওইরকম একটা ব্যবহার এসে যায়। ঠিক আছে, ওই ব্যবহার করে কেউ যদি মনে করে তার সে তৃপ্তি পেল, তাহলে পাক, তার জন্য তো দায়ী আমি দায়ী। তাহলে ওকে তৃপ্তি দিয়ে যে আনন্দটুকু সেইটুকু আমি ভোগ করি, আর আমাকে কষ্ট দিয়ে যে আনন্দটুকু সে ভোগ করুক, তাহলে এই তো দুজনে ভাগাভাগি করে নিলাম, দুজনেই দায়ী। ও আমাকে আনন্দ দিল, আমি ওকে কষ্ট দিলাম, তাহলে এই ব্যাপার কিছু নেই। কিন্তু দেখুন, মানুষ তো একটা জৈবিক প্রক্রিয়া মেনে বেঁচে থাকে। হুম সেই দুঃখটাকে ডিল করবে কিভাবে? মানে এই সাধারণ মানুষের মনে এত হতাশা, দুঃখ, এত সহজভাবে কি বিষয়গুলো মেনে নেওয়া যায়? তারপরে মানুষ তো পৃথিবীর শ্রেষ্ঠ জীব। আমি ঈশ্বরে বিশ্বাস করি না, কিন্তু বুঝতে সুবিধা হবে বলে ওই শব্দটা ব্যবহার করলে কথা বলতে এগোতে সুবিধা হবে। তো এই মানুষ যদি মনে করে যে আমি যে পরিমণ্ডলে বাস করি, হুম, দেশ বলো, রাজ্য বলো, পৃথিবী বলো, যাই বলো না কেন, সব মানুষ যদি যদি ভাবে, এটা আমার মানে ভাবনা আর কি, কাউকে জ্ঞান দেওয়ার জন্য বা ক্লাস নেওয়ার জন্য বলছি না, আমার ভাবনা যে এই যে তুমি বললে না যে আপনি যে পাননি তার জন্য দুঃখ হয় না, হুম, যদি এতদিন আগে যদি হতো তাহলে তো অনেক বেশি পেতেন। এই যে বেশি পেতাম, এই হিসেবটা করতে যাওয়ার মধ্যে প্রচুর কষ্ট আছে। তা আমি ওই না পাওয়ার কষ্ট, না পাওয়ার হতাশা, এটাকে আমি ওয়েলকাম করবো কেন শুধু শুধু কষ্ট দেওয়ার জন্য? হুম, এই যে না পাওয়ার ক্ষোভ, দুঃখ, হতাশা, এটা আমাকে কোনোদিনই মানে ছোঁয়নি দাদা। সে এসে কোনো তার দাবিও নেই আমার কাছে। আমি ওটা মানে কোনো দিনই ওটাকে আমার আহারে সেটা যদি এরকম কোনোদিন করতে হয়নি আর কি, ইচ্ছে করেনি। আমরা যারা পারফরমেন্স ওরিয়েন্টেড লাইনে কাজ করি, আপনিও আরো ভালো বুঝবেন, কোনোদিন আমাদের মধ্যেও তো এই হতাশা আসে যে আমরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছি। প্রতিযোগিতায় পিছিয়ে পড়া, এই ভয়টা, এই হতাশাটা কোনোদিন গ্রাস করেনি আপনার? না, করেনি কেন? কিন্তু আমি এটা বুঝি যে একমাত্র যারা পারফর্মিং আর্টের মধ্যে আছে, যারা গান গায়, ছবি আঁকে, অভিনয় করে, মানে কি বলবো, ভাস্কর্যের কাজ করে, শিল্পী, যারা শিল্পীদের তার ভীষণ ইমোশনাল হয়। তো কখনো সেটা মানে তার একটা রিয়ালিটি আছে, হুম, কার্যকর মানে সত্য কার্যকারণ আছে। এখন মানুষই যেমন কাতর হতে পারে, মানুষ সেই কাতরতা থেকে নিজেকে তুলে নিতে পারে, মানুষই পারে। বললাম না, শ্রেষ্ঠ জীব, তার শক্তির কাছে কোনো শক্তি হুম। মানে হতে পারে না, মাথা তুলতে পারবে না। একটা স্ট্যাটিস্টিক আমি দেখছিলাম এখানে আসার আগে, যে শিল্প জগতের সঙ্গে জড়িত ব্যক্তিরা সব থেকে বেশি আত্মহত্যা করে। এবং আপনাদের যে টলিউড, সেখানেও দেখবেন প্রতি বছরই এমন কিছু নিদর্শন আপনারা দেখবেন, যে সিরিয়াল করতে করতে এমন বৈভবের দুনিয়ায় ঢুকে গেছে, তারপর মেনটেন করতে পারছে না, সুসাইড করেছে। কারণটা কি আপনি বোঝার চেষ্টা করেছেন যে কেন ইয়ং প্রজন্ম যারা শিল্পী হতে চায় তারা এত ভালো শুরু করেও শেষটা ভালো করতে পারছে না? চাহিদা না, একজন অভিনেতা বা অভিনেত্রী, সে তো, আমি আমার অভিনয়ের কথা বলছি, অভিনেত্রী তারা চরিত্রে রূপদান করে, খুব ব্যাপারটা বোঝো, তো চরিত্রে রূপদান করছে। কি কি চরিত্র হতে পারে? নানান ধরনের চরিত্রে তিনি রূপদান করছেন। তো কখনো খল চরিত্রে, কখনো সেখানে, আর এই চরিত্রগুলোর উপাদানগুলো নেওয়া হয়েছে কোত্থেকে? সমাজ থেকে, সমাজের মানুষের থেকে। তাহলে মানুষের চরিত্রগত বৈশিষ্ট্য,
তার স্বভাব, মেজাজ, বৈশিষ্ট্য এগুলো থেকেই তো নেওয়া হয়েছে। সেখানে কি পাই আমরা? একজন মানুষের মধ্যে লোভ পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, হিংস্রতা পাচ্ছি, মিথ্যাচার পাচ্ছি, সব কিছু ভালো মন্দ মিশিয়ে যা আছে সেইগুলো নিয়েই তো আমি চরিত্র গঠন করছি। তাহলে যিনি চরিত্র গঠন করছেন তিনি ওইভাবে দেখে অবজার্ভ করে মানে আত্ম উপলব্ধির মধ্যে দিয়ে করছেন তা নয়। একটা সংলাপকে অবলম্বন করলেন, কনভেনশনালি সেগুলো যেভাবে উচ্চারিত হয় সেভাবে উচ্চারণ করলেন, কিন্তু সেটাকে যদি আত্মস্থ করি এবং বোঝার চেষ্টা করি, অফ দ্য ট্রাক বলতে বাধ্য হচ্ছি, বলাটা মানে একটু আবেগলেমি হয়ে যাবে। আমার ছাত্র জীবন থেকে, আমি তখন তো ভাবিনি যে কোনোদিন অভিনয় করব। মানুষকে লক্ষ্য করা আমার একটা মানে অবজার্ভ করা ছিল আমার একটা স্বভাব। তখন কোনো আশা নিয়ে কোনো ভবিষ্যতের কথা ভেবে এসব করিনি। যা দেখতাম তাই অভিনয় সহকারে দেখতাম, অবজার্ভ করতাম, তারপরে আত্মস্থ করতাম, করে সেটা প্র্যাকটিস করতাম। তাকে ভ্যাংচাতাম না, আমি নিজে। বাড়ির লোকে বলতো, কী রে হঠাৎ খোঁড়াতে শুরু করলি, বাবা তো লিখছিস কেন, এর বলতো। আমি নতুন অনেক দেখেছি, সেগুলো বলতে গেলে রাত কাবার হয়ে যাবে। এবং তার থেকে আমি আমার কর্মজীবনে সরকারি কর্মজীবন তো আমার ছিল একটা, তা না, আমার এই মানে কি বলবো, এই শিল্পী জীবনে আমি সেগুলো যে কিভাবে আমি উপকার করেছি, সেই সময় তাদের আমি কন্ডেম করেছি, গালিগালাজ করেছি। কিন্তু পরবর্তীকালে যখন আমি নিজে বুঝতে শিখেছি যে ইট ওয়াজ এ লেসন টু মি, সেইগুলো তার দূর থেকে তাদের আত্মার প্রতি আমি স্যালুট জানাই। যারা এগুলো করছেন তারা তো কোনো আদর্শ নির্ভর হয়ে তাদের প্রফেশনাল জীবনটাকে তো শুরু করেননি, বা চালুও করেননি, বা নিয়েও যাচ্ছেন না। সেই জন্যে তাদের ফিলোসফিক্যালি যদি তারা দুর্বল হয়, সমাজ সচেতন যদি না হন, বা নিজেকে যদি সমৃদ্ধ না করেন যুক্তি, তর্ক, বিজ্ঞান সমস্ত কিছু দিয়ে, মানুষ যে এমনকি তিনি যে সংলাপটা বলেন, সেই সংলাপ সম্পর্কেও তার কোনো, আমি কাউকে ছোট করছি না, কাউকে বিশ্লেষণ করছি না, কিচ্ছু না। এই যে নিজের যখন অসহায় অবস্থাটা আসে, তখন তার থেকে নিস্তার পাওয়ার মতো পথ খুঁজে না পাওয়ার কারণগুলো হচ্ছে এইগুলো। দুরবস্থা যেমন আসে পথ করে, তেমনি দুরবস্থা চলে যাওয়ার পথটাও এই যেখানে আসে সেখান থেকে তৈরি করে দেওয়া যায়। সে ওই পথেই ঘুরে চলে যাবে, কারণ মানুষ ওইটা আমন্ত্রণ জানায়, ওয়েলকাম করে। আর মানুষই মানে বিজেতা হয়ে ওই পথ দেখিয়ে দেয় হতাশাকে, গো বাই দিস ওয়ে। এমনকি সাধারণ মানুষকে অবজার্ভ করছে না বর্তমানে শিল্পীরা, মানে আত্মকেন্দ্রিকতায়। ইয়েস, তাই তো একটা দুনিয়ায়। হ্যাঁ, আমি দুটো সংলাপ বলবো, এখানে দাঁড়িয়ে করবো, দুটো ক্যামেরা আসবে, তার সামনে দাঁড়িয়ে একটু করবো, আমাকে দেখো, আমাকে দেখো, আমি এইটা পৌঁছেছি, আমার একটু নাম হয়েছে, হয়েছে। কিন্তু নিজেকে তৈরি করার, আমার বিপদ এলে আমি সাবজেক্টিভলি কিভাবে ফাইট আউট করব, সেই মনটা তো তৈরি হলো না। সব মানুষের তো কারণ না কারণ প্রত্যেকেরই আদর্শ আছে যার যার নিজে। কিন্তু শিল্পী জীবনে হতাশা আসতে পারে, এই বোধটা যারা হতাশায় ভুগছেন যে কোনো কারণে, তারা কোনোদিন এটা ভাবেননি। আর যদি ভেবে থাকেন তারা ইজিলি ক্যান দে ফাইট আউট, পারবেই। টলিউডে লাস্ট বাংলা কোন সিনেমা চলেছে, এই প্রশ্ন তো সামগ্রিক বাংলা ইন্ডাস্ট্রিকে ব্যাখ্যা করলে উঠবে। পাশাপাশি এই যে এত সাকসেস পার্টি, বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্টির বৈভব, এগুলোকে আপনি কিভাবে দেখেন? এবং আপনি কি বিভিন্ন জায়গায় জানো হয়তো, কিন্তু এই যে আপনার জুনিয়ররা যারা আছেন, যারা নতুন এই টলিউড ইন্ডাস্ট্রিতে এসেছেন, তাদের যে অ্যাটিটিউড, সেটাকে আপনি কিভাবে দেখেন? স্বাভাবিক, স্বাভাবিক। সমাজ, সংস্কৃতি, অর্থনীতি, ব্যবহার, ব্যবস্থা, তার যে সেই গতিতে যেভাবে ভাসবার সেইভাবে ভাসছে। এটা তো মানে অবাক হওয়ার কোনো কারণ নেই। কিন্তু সাকসেস ছাড়াও সাকসেস পার্টি, এটাকে কিভাবে দেখেন? এখন ব্যাপার হচ্ছে যে কি হয়, ধরো আমরা একটা জিনিস দেখছি, আমরা সবটাই তো মানে বাইরে থেকে ধার করার আমাদের একটা অভ্যাস আছে। নিজস্বতা হারিয়ে যার জন্য এখন যেগুলো দেখা যায়, আগেও দেখা যেত, এখন আরো তীব্র হয়েছে।
এই যে তোমাদের এই যে সিস্টেমের মধ্যে অনেকে ব্যাখ্যা করেন বলেন, একজন এখানে সব তো বাঙালি দর্শক, বাঙালি শ্রোতা, বাঙালি বক্তা, বাঙালি গৃহীতা, সবই তো সব বাঙালি। কিন্তু সেখানে তার বসার ভঙ্গিমা এবং বলার ভঙ্গিমা, এবং শুধু তাই না, যেটা তোমরা হয়তো শুনে বলো বাবা এই লোকটা কে রে, বলবার আগে একটা মানুষ কথা বলার আগে তার ব্যক্তিত্বকে এস্টাবলিশ করার জন্যে কিছু ভঙ্গিমা ব্যবহার করেন। আমি কাউকে ছোট করছি না, কিন্তু আমার অবজারভেশনটা খুব মানে আমি খুব ভেতরটা দেখতে পাই বলে আমার আনন্দ হয়, আবার কষ্ট হয়। সেটা হচ্ছে কথা বলার আগে যে মানুষ দেখবে, আমি কাউকে ভ্যাংচাচ্ছি না, কিছু করছি না, এটা ডিমনস্ট্রেটিভ। তো এটা বলার আগে কিছুটা পজিশনটা চেঞ্জ করেন, গলাটাকে একটু চেঞ্জ করেন, করে একটু মুখটাকে আসলে আসলে বলে একটু আসলে শব্দ ব্যবহার করেন। এখন হয়েছে কি আসলে এই কতগুলো শব্দ ব্যবহার করেন, তখন বুঝতে পারি যে এগুলো অন্তঃশ্বাস শূন্যতার কিছু উঁকিমারা জান আমাকে দেখা দিচ্ছে, তাদের আমি দেখতে পাচ্ছি, এরকম মনে হয়। আপনি বুঝতে পারেন এই মেকি আপনার আশেপাশে যে মানুষগুলো ঘোরেন কিছু ক্ষেত্রে বিনোদন দুনিয়ায়, তারা অধিকাংশই মেকি একটা জিনিসে বিশ্বাস করে, আচরণে বিশ্বাস করে। আমার গ্রুপের ছেলেপুলেরা তারা এখন বুঝে গেছে, তারা খুব সতর্ক হয়ে গেছে। তারা তো প্রথমে বুঝতে পারেনি, দীর্ঘদিন থাকতে থাকতে তারা বুঝতে পেরেছে যে জেঠু আমার দিকে তাকালে আবার কথা বললেই ভেতরে দেখতে হবে। এবং আমি বলেও দিয়েছি, দেখো বাবা তুমি ছলনা করো, ছলনা করা মানুষের একটা অভ্যাসের মধ্যে পড়ে, চেষ্টা করো কম যাতে করতে পারো। বাবা মাকে প্রথম থেকে বাবা মাকে করো না, অন্য কারোকে করবার ইচ্ছে থাকলে করো, সেখানে তো আমি বারণ করতে যাবো না, সেটা অবস্থার তোমাকে বাধ্য করবে করাতে, সেখানে আমি কি করব, সেখানে করো। তবে মানুষকে ছলনাটা যত কম করতে পারবে তত ভালো। তবে আরেকটা কথা বলে দিই, আমাকে ছলনা করলে কিন্তু আমি বাপ মার মতো বকবো না। আমি যেটা বকবো সারা জীবন মনে থাকবে, এবং মাঝে মাঝে জন্মদাতার নামটা হয়তো ভুলে যেতে পারো। সেই জন্যে আমার সামনে মিথ্যাচারটা করো না, কারণ মিথ্যাচার করলে কিভাবে ধরতে পারবো জানো তো, তোমরাও পারবে বড় হয়ে। সেটা হচ্ছে যে মিথ্যা কথা বলে, মানুষ তো মিথ্যাবাদী হয়ে জন্মায় না, আর মিথ্যাবাদী তার প্র্যাকটিসের মধ্যেও নেই। সেই জন্য মিথ্যা কথা বলতে গেলে প্র্যাকটিস করতে হয়। যার জন্য ওদেরই বলছি যে একটা নাটক তুলতে গেলে আমাকে 3 মাস রিহার্সাল করতে হয়, কারণ নাটকটা মিথ্যাচার। তাহলে মিথ্যা কথা বলার জন্য প্র্যাকটিস করতে হয়, অভ্যাস করতে হয়। যে অভ্যাসটা তুমি বিনা অভ্যাসে মিথ্যা কথা বলতে গেলে ধরা পড়ে যাবে। আমি তোমার চোখ দেখে বুঝতে পারবো তুমি মিথ্যা কথা বলছো, তোমার কণ্ঠস্বর শুনে বুঝতে পারবো মিথ্যা কথা বলছো, তোমার আর্টিকুলেশনে বুঝতে পারবো তুমি মিথ্যা কথা বলছো। আমি চোখ বন্ধ করেও বুঝতে পারি, শুয়ে শুয়ে কথা বললে বুঝতে পারি যে মিথ্যা কথা বলছি। সুতরাং এটা করো না। এতে আমার হয়তো খানিকটা আনন্দ আছে, কিন্তু আনন্দের চেয়ে আমার কষ্টটা বেশি হবে, কারণ আমি যাদের ভালোবাসি তারা আমার সামনে মিথ্যা কথা বলছে। এইটা শুনে আমার কষ্টটা বেশি হবে। তো আর আমি বুঝতে পেরে তোমাদের যে বকবো তাতেও আমার কষ্ট হবে। সেই জন্য চেষ্টা করো যাতে এটা না হয়, এইরকমভাবে সাথে বলি। তো আমি দেখি তো তাহলে ইয়ং ছেলে মেয়ে যারা, তাদের তো বেশি ভালোবাসি। আমি তো ইয়ং, আমার তো বৃদ্ধ কোনো বন্ধু নেই, আমার সেই ইয়ং ছেলে মেয়েরাই আমার বন্ধু, তাদের সঙ্গে মিশতে ভালোবাসে। কিন্তু তাদের মধ্যে ফাজলামি তো আমি করতে পারবো না। হ্যাঁ, কিন্তু আমার মতো আমি ফাজলামি তাদের সঙ্গে করি, মজা করি আর উপভোগ করি। এখানে একটা প্রশ্ন আসবে, বাংলা ছবি চলছে না কেন? একটা শব্দে আমি একদম ডিরেক্ট প্রশ্ন করলাম। যেভাবে বাংলা ছবির গোল্ডেন যুগ, সিলভার যুগ, আমি এগুলো বিশ্বাস করি না, স্বর্ণ যুগ, কিন্তু বাংলা ছবি ব্যবসার নিরিখে মুখ থুবড়ে পড়লো কেন হঠাৎ করে? একটা এখন মনে করো দোকানদার রসগোল্লা নিয়ে বসে আছে কি করবে বলে, রসগোল্লা খেয়ে যারা তৃপ্তি পায় তারা রসগোল্লার চেহারাটা দেখেই তো বুঝতে পারবে যে মালটা মুখে দেওয়ার মতো নয়। বা একজন একটু খেলো, সেই জন্য সে নিয়ে বসে থাকতে হয়। তো আগেকার দিনে কি হতো, বা সবটাই যে একবার সাংঘাতিক হতো তা তো নয়। ছবিটা করব কাদের জন্যে? নিজের ব্যবসার জন্য। তো এখন তো তাই তো হয়, এখন একটা ছবি বেরোলে তার গুণগত যে ব্যাখ্যা বা গ্রহণগত যে যোগ্যতা, সেটা নিয়ে আলোচনার চেয়েও বেশি আলোচনা হয় কে কত কোটি টাকা লাভ করলো, এক সপ্তাহে কত বিক্রি হলো, এইটা আলোচনা হয়। তাহলে বুঝতে পারা যায় যে ওইটাই তো এখন হয়ে গেছে। এই যে সিরিয়ালে একটা শর্ট দেওয়ার পরে এখনো হয়, হয়তো আমি তো বহুদিন ছেড়ে দিয়েছি, কেমন হলো জিজ্ঞাসা করে না, কত হলো জিজ্ঞাসা করে।
কারণ ওখানে 20 মিনিট হলো না 22 মিনিট হলো না 25 মিনিট হলো এটা জিজ্ঞেস করে, শটটা কেমন হলো সেটা কেউ জিজ্ঞাসা করে না। এই সব ক্ষেত্রেই তাই, অর্থাৎ ওখানে যত ইয়ে বাড়বে তত অর্থকরীর ব্যাপার আছে। এখানে একটা কত সপ্তাহ চলছে, এত সপ্তাহ চলছে, 1 মাস চলছে, এত চলছে, তাহলে কত টাকা রিটার্ন হয়েছে, এই খালি এই হিসেব। মানুষ গ্রহণ করলো কি না, এখন নতুন জিনিস এলে মানুষ তো ভিড় করবেই, একটা একটা ঝাঁক তো আসবেই, তারপরে এক ঝাঁক বেরিয়ে গেলে আর এক ঝাঁক আসবে, তারপরে সে ঝাঁক বেরিয়ে গেলে যে সমালোচনাটা করবে তার উপরে নির্ভর করবে পরবর্তী ঝাঁক কমবে না বাড়বে। এই তো নিয়মের মধ্যে পড়ে। তাই এখন যাদের জন্য ছবিটা করা, তাদের কথাটা কতটা ভাবা হচ্ছে, আর আমি কত টাকা খরচা করে ছবিটা করলাম, কতটা রিটার্ন পাবো, সেটা যে এবারে ভাবা হবে না একথা আমি বলছি না, সেটা তো ভাবতে হবেই। অর্থকরী না হলে তো চলবেই না কিছু, সেটা কোনো ব্যাপার না। কিন্তু আমি একটা মনে পড়লো, আমি কোনো উদাহরণ হিসেবে কাউকে ছোট করছি না, বা ভালো ছবি তো হচ্ছে, ভালো ছবি হচ্ছে না তা তো নয়, হচ্ছে, মানুষ দেখছে, সব কিছু হচ্ছে, কিন্তু প্রাথমিক যে ইয়েগুলো সেগুলো মাপা কম হচ্ছে। সেটা খানিকটা অজ্ঞতা থেকে হয়, খানিকটা অনেক কিছু পেয়ে গেছি আর আমার কিছু পাওয়ার নেই। সে শিল্পীর ক্ষেত্রেও যা, ক্রিয়েটারের ক্ষেত্রেও তাই। এমন চিত্রনাট্য, যে চিত্রনাট্য ভাবছি এটা পৃথিবীর শ্রেষ্ঠ চিত্রনাট্য, এরকম অনেকে ভেবে ফেলেন আর কি। সে ভাবতে পারেন, কিন্তু ব্যাপার হচ্ছে যে তাতে তো একটু মানে নিজেকে হারিয়ে ফেলে অর্থ খুঁজতে যাওয়া, তারপর রেজাল্ট খুঁজতে যাওয়াটা তো একটা কঠিন ধাক্কা লাগতে পারে। আমার মনে পড়ে তপনদের একটা ছবি ছিল, গল্প হলেও সত্যি, রবি ঘোষ। হ্যাঁ, শুধু রবি ঘোষ একা তো নয়, মানে ওই মানে ভাবা যায় চক্রবর্তী। হ্যাঁ, আচ্ছা, কত টাকা খরচা হয়েছিল? একটা ওই ইটের ভাটাটা, ইটের ভাটাটা, ওইটা, আর ওই ইটের ভাটা, আর সবটাই ঘরের মধ্যে, আর একটা হলের মধ্যে ওটা গান বাজনা হচ্ছে। তো ওই যে ছবিটা, ওই ছবিটা 10 বার দেখার পরে যেন 11 বার দেখতে যাই মনে হয় প্রথম দেখছি। যেমন গল্প, তেমনি বলার ঢং, তেমনি অভিনয়, তেমনি সমস্ত কিছু। কত টাকা খরচা হয়েছে ওটা? তাহলে বেশি খরচা করে আমি বিদেশ ঘোরাবো, মানুষ দেখবে, যে মানুষ এই দেশটা দেখেনি তাকে দেখিয়ে দিলাম, সে ওইটা তার সার্থক হলো, পয়সা খরচা করে আমি ওখানে যেতে হলো না, এটি দেখে ফেললাম। দেখুন কী মনোভাব নিয়ে এগুলো করেন, কি আমি বুঝতে পারি না, এগুলো আমার ঠিক ব্যাখ্যা করতে পারি না। আমি সৃষ্টি করব, মানুষ মুগ্ধ হয়ে দেখবে, প্রাথমিক কাজ হচ্ছে, আমার কথা নয় এটা, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের কথা। প্রথম শর্ত হচ্ছে বিনোদন, ফার্স্ট। আগে তাকে আনন্দ দেবে, সে ক্লান্ত দিনের শেষে এসে অবসন্ন দেহে কিছু দর্শন করে, কিছু শুনে সে মুগ্ধ হবে, তার ক্লান্তি দূর হবে, অনেক কিছু দূর হয়ে যাবে, ক্লেদ মুক্ত হয়ে, ক্লান্তি মুক্ত হয়ে সে একটা আলাদা ইচ্ছে নিয়ে সে বাড়ি যাবে, ইত্যাদি ইত্যাদি। তো প্রথমেই তাকে বিনোদন দিতে হবে। তাহলে এই যারা এগুলো করবেন তাদের তো একটু মানে অর্জন করতে হবে কিছু। আমার যা কিছু অর্জন করব তাই আমি মানুষকে দেব, কিন্তু কি অর্জন করলাম সেটাকে যদি আমি মূল্যায়ন করতে না পারি, তাহলে কি দিচ্ছি সেটাও যেমন জানতে পারবো না, দিয়ে কি লাভ হলো সেটাও জানতে পারবো না। এই যে কথায় কথায় বাংলা ছবির পাশে দাঁড়ান, এই কথাটার খুব তো প্রচলন এখন হয়েছে, এবং যেভাবে প্রমোশন হয়, যে ল্যান্ডস্কেপে বিজ্ঞাপনের ঝলকানি প্রসার হয়, এইটাকে আপনি কিভাবে দেখেন, যে বাংলা ছবির পাশে দাঁড়াতে বললেই কি সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়ে দাঁড়াতে পারে? না, সে তো যার বলা সে বলছে বাংলা পাশে দাঁড়ান, তার মানে লোকজন কমে গেছে, বোঝা যাচ্ছে, একটা অসহায়তা কাজ করে। তো ভালো ছবি হলে তাকে বলতে হয় না যে আসুন দেখবেন, আসুন। এখন তা আসলে বলবার সুযোগ এসে গেছে বলে কাল আসবেন, অমুক তারিখে হবে, আমরা এখন করি তো, ওগুলো বলতে হয়। কোম্পানি থেকে বলে দেয় এটি বলুন, যে অমুক তারিখে এটা হচ্ছে, আসুন, আমরা আছি, আমি থাকবো, আপনারা আসুন, খুব ভালো লাগবে। তার মানে তো ক্যানভাসিং করা আর কি। নিয়ে যান, চারানা প্যাকেট খেলে ভালো লাগবে, ঝাল মিষ্টি, এই একই ধরনের তো ক্যানভাসিং। কিন্তু ছবি এমন, একটা ছবি দেখে কিছু মানুষ বেরোলো,
বেরিয়ে তারা চুপ থাকবে না, ভালো হলে তারা চুপ থাকবে না, সে খুঁজে খুঁজে লোক বার করবে। অনেকদিন বাদে দেখা হলো, কিরে কোথায় ছিলে দিয়েছে, 1 মাস ধরে তো দেখা নেই। বলে হ্যাঁ আমি গেছিলাম একটু দাদা অসুখ বলে, তুই ইয়েটা দেখেছিস, ছবিটা দেখেছিস? কোন ছবিটা? এই ছবিটা? হ্যাঁ নতুন একটা বেরিয়েছে, হ্যাঁ দেখায়, ও ফাটাফাটি, বাড়ি সবাইকে নিয়ে যাবি। তাকে কেউ বলেনি কথা বলতে। কোথায় মনের ভেতর থেকে একটা তাগিদ হলো যে আমি একা দেখেছি, আমার ওই বন্ধুও দেখুক। তাহলে এই যে এর চেয়ে ভালো ক্যানভাসিং দেওয়ার হয় না। তা সেইটা যদি কোনো ছবি করতে পারে, তাকে বলতে হবে না যে বাংলা ছবির পাশে দাঁড়ান। বাংলা ছবির পাশে দাঁড়িয়ে কী হবে? কোনো ভূমিকা নেই তো দর্শকের। দর্শকের ভূমিকা টিকিট কেটে ঢুকবে, শুনেছে ভালো ছবি, ঢুকলো, হই হই করে ঢুকলো, হই হই করে বেরোলো, বেরিয়ে আবার সেই প্রচার করতে শুরু করে দেবে। তো গল্পটা নিজের জন্য, যারা অনেক আছেন যারা নিজের জন্য ছবি করেন, আমার মনে হয়েছে, আমি কাউকে ছোট করছি না। মানুষ কি চায়, এই পাশে মানুষ কি ভালোবাসে, মানুষের কিসে নান্দনিক অনুভূতিটা জন্মানো হবে, এর জন্য তো একটু নিজেকে আলাদা পথ হাঁটতে হয়, নিজেকে একটু এনরিচ করতে হয় যে কোনো মাধ্যমে। তা সেটা অভাব থাকলে সেই অভাবের ফসল ঘরে আসবে, কিছু করার নেই। আপনার মনে হয় না যে টলিউডটা বড় বেশি রাজনৈতিক নেতাদের কবলে পড়ে গেছে? মানে ধরুন আপনারাও বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক বোধ আছে, সচেতনতা আছে, কিন্তু দলীয় রাজনীতিতে যেভাবে টলিউড ঢুকে গেল, এতে সাধারণ মানুষের মনে শিল্পীদের সম্পর্কে একটা খারাপ ধারণা হলো। হলো তো না, খারাপ ধারণা মানে তার একটা সমালোচনার জায়গায় চলে গেল। ঠিক, একটা শিল্পীর একটা আলাদা করে একটা স্বাধীনতা থাকে, সব কিছু থাকে। এটা তো নিয়মের মধ্যে পড়ে, এটা নিয়মের। এখন কেউ যদি রাজনীতি যদি দাবি করে যে আমার প্রাধান্য, আমার আধিপত্য সব কিছুকে কন্ট্রোল করবে, তাহলে এটা তো রাজনীতির বিষয় নয়। তার জন্য কিছু এপাশ ওপাশ হবে, সেটা ভোগ করতে হবে, কিছু করার নেই। টলিউডকে তো ভোগ করতে হচ্ছে সামগ্রিক। হ্যাঁ, তো হচ্ছে তো। শুনলাম সেদিন অনির্বাণকে নিয়ে দেব বলছে, তখন আমি বুঝতে পারলাম তাহলে বোধহয় অনির্বাণকে কাজকর্ম পেতে অসুবিধা হচ্ছে। অনির্বাণের অপরাধ, অনির্বাণ কোর্টে মামলা করেছিল, কেন এই গিল্ড আমাদের শুটিং বন্ধ করে দিয়েছে, কেন গিল্ড চালাবে, মানে একটা ইন্ডাস্ট্রি ভিতরে অন্য আরেকটি সংগঠন, সেইটা মেনে নেওয়া সম্ভব হয়নি। কিন্তু অনির্বাণের সঙ্গে যারা মামলা করেছিল তারা সবাই কিন্তু অভিনয় ফিরে গেছে, কিন্তু ওনাকে ক্ষমা চাইতে হবে, একটা অদ্ভুত দাবি উঠেছে। তাহলে কি করবো? এখন ক্ষমতা থাকলে তো যা নয় তা তো করা যায়, এটা তো প্রতিষ্ঠিত সত্য। সুতরাং ভোগ করতে হবে যতদিন সুরা না হবে, ভোগ করতে হবে, কিছু করার নেই। অনির্বাণের এই স্ট্যান্ড পয়েন্টটাকে আপনি কিভাবে দেখেন? সে তো ঠিকই বলেছে, সে আমার তো মনে হয় শুধু ওটা ওর একার কথা তো নয় যে আমাকে করতে দিতে হবে, তা তো বলেনি। আমার যে মনে হয়েছে সবার জন্যই তো বলেছে, একটা সবাই তো থমকে গিয়েছিল, সেই জন্য সে তো মারদাঙ্গা করেনি, চেঁচামেচিও করেনি, হইহুল্লোড়ও করেনি, সে আইনের আশ্রয় নিয়েছে। এখন আমাদের এখন যে অবস্থা, তাতে করে এই ধরনের দুর্ভোগ তো খুব অবশ্যম্ভাবী দুর্ভোগ, আর কিছু করার নেই। দেব ছাড়া খুব বেশি বড় মাথা অনির্বাণের হয়ে কথা বললো, সেটাও তো দেখা গেল না পরানদা। হ্যাঁ, সেটা তো দেখা গেল না। এগুলো খুব খারাপ লাগে, কি যেন, এই যে আমি দেখেছি, দেখে কষ্ট হয়, তারপর তুমি এই যে বলছো, হ্যাঁ তখন একটু সত্যি কষ্ট হয়, কিন্তু কি করব বলো, কিচ্ছু করার নেই। যখন কিছু করার থাকে না, তখন সবটাই মহাকালের কোর্টে ফেলে দিতে হয়। সেখান থেকে যা, আর মহাকাল চিরকাল যা সত্য, যা সঠিক, সেই সাজেশন, মানে জাজমেন্ট তার সেইটা হয়েছে। সুতরাং এছাড়া আর কোনো উপায় নেই। আপনি কখনো এক্সপেক্ট করতে পারেন যে আপনার একজন সহকর্মীকে ব্যান করে দিল, অথচ কোনো সরকারি ঘোষণা নেই, কেউ তাকে নিচ্ছে না, অথচ সে দাপটে অভিনেতা? হ্যাঁ, এখানে কি জানো তো, কিছু মানে পৃথিবীর ইতিহাসে কিছু রাজনীতির ঘটনা আছে, বিষয় আছে, সেখানে এরকম দেখা গেছে যে ওই কে কি বলল সেটা বড় কথা নয়, কিন্তু ওই মুহূর্তে যে কষ্ট পাচ্ছে
যে আমার আশপাশের মানুষজন চুপচাপ হয়ে গেল, আমি একাই ভিকটিম হয়ে গেলাম, এটা তাকে সহ্য করতে হবে, কিচ্ছু করার নেই। কারণ এই সিস্টেমের অবশ্যম্ভাবী ফল হচ্ছে এইটা। আবার এর শেষের অংশটুকু ইতিহাসে লেখা আছে। যারা ওই অংশটুকু পড়ছেন না, তারা ওই যে যিনি এককভাবে অসুবিধার মধ্যে পড়েছেন, তাকেও কিন্তু ওইভাবে সামগ্রিকভাবে ওই অসহায়ের অবস্থার সম্মুখীন হতে হবে। ইতিহাস নিয়মই হচ্ছে, ইতিহাস তার আমার রচনা নয়। ইতিহাস কাউকে ক্ষমা করে না, কারোর প্রতি কোনো অবিচার করলে সে তুমি পারিবারিক জীবনে দেখো না। অনির্বাণের কেরিয়ারের একটা প্রাইম টাইম, এত ভালো অভিনেতা, অভিনয় দক্ষতা নিয়ে কোনো সংশয় নেই, প্রশ্ন নেই। এই সময়টা যে চলে যায় সেটা তো এক নম্বর ফিরবে না। দ্বিতীয় কথা, মানে যারা এইভাবে ভুগছে, যারা শুধু অনির্বাণ একা তো নয়, এরকম যারা ভুগছে তাদের উদ্দেশ্যে আমার মনের খোলা মনের, মানে আমি তো মুনি ঋষিও নয়, যে ভবিষ্যৎ দ্রষ্টাও নয়, কিন্তু আমি অত্যন্ত দৃঢ়ভাবে বলতে পারি, অনির্বাণ যা এই মুহূর্তে লস বলে মনে হচ্ছে তার কাছে বা মানুষের কাছে, সে তার ওই লসটাকে সে মানে কাটিয়ে চতুর্গুণ লাভ করবে। এবং তার আজকের এই দুঃসময়ের কারণ যারা, তারা মানে লজ্জিত হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ অনির্বাণের মধ্যে ক্ষমতা আছে, দক্ষতা আছে, ফাইট আউট করার ক্ষমতা আছে তার মধ্যে, কারণ সে একটা আদর্শে বিশ্বাস করে পথ হাঁটে। আমি ওইটাই বললাম, সাংস্কৃতিক এই যে অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, হয়ে যায়, বললাম না আগে, এটা হতো না, হতে পারে না যদি সংস্কৃতিটা সঠিক থাকে। তার মধ্যে যে আদর্শটা আছে সে তো মানুষ গড়ে, কারণ তুমি যে চরিত্র সৃষ্টি করছে সে তো মানুষ গড়ছে, চরিত্র গড়ছে, তো সে সমস্ত জেনে বুঝে করছে। কোন চরিত্র কিভাবে সমাজে কিভাবে প্রতিষ্ঠিত হয়, কিভাবে ক্ষয় হয়, সমস্ত সে জানে। যার জানা আছে সে এই সামান্য কারণে কখনোই পীড়িত হবে না, ব্যথিত হবে না, সেটব্যাক হবে না। সে তার যে পথে আছে সেই পথেই সে মুক্ত খুঁজে পাবে। কোনটা আপনার কাছে বেশি হতাশাজনক, অনির্বাণের অভিনয় ফিরতে না পারাটা, নাকি অনির্বাণের অভিনয় যেন ফিরতে পারে এই পুরো বিষয়ে সকলে চুপ করে থাকাটা? না, চুপ করে থাকাটা এটা কিচ্ছু মানে বলার নেই। যারা চুপ করে আছে তারাও বুঝতে পারছে, এটা হচ্ছে বড় কথা। তারাও ইনসিকিউরিটি ফিল করছে, ভয় পাচ্ছে। তাই তো হয়। মানুষ নিজেকে তো সবচেয়ে বেশি ভালোবাসে না। খুব কম মানুষই তো আছে যারা নিজের মতো করে আরো অনেক মানুষকে ভালোবাসতে পারে, চেষ্টা করে। তো এই নিয়েই তো পৃথিবী, এই নিয়েই তো জগৎ, ভালো মন্দ মিশিয়েই তো জগৎ। সেইখানেই তো সংঘাত, সেইখানেই প্রেম, সেইখানেই ভালোবাসা, সেইখানেই সব কিছু। কালকে দেব সরাসরি অভিযোগ করেছে যে 1 বছর আগে সে তার সিনেমার টিকিট কেন এনলিস্ট করেছে বুকমাই শোতে, তা নিয়ে টলিউডেরই একাধিক প্রোডাকশন হাউস বা একটি প্রোডাকশন হাউস অভিযোগ করেছে। আমার মনে হচ্ছে এই প্রোডাকশন হাউসগুলোই একটা ছোট পৃথিবীতে একে অপরের পাশে দাঁড়াতে পারছে না। সেখানে আপনারা এক্সপেক্ট করছেন যে বাংলা ছবির দর্শকরা সবকিছু ভুলে একে অপরের পাশে দাঁড়াবে? এই যে একে অপরকে ছোট করে দাবিয়ে রাখার প্রবণতা, এটা কিভাবে দেখছেন আপনি? না, এই প্রশ্নটা তো ওদের কথা ইচ্ছে করে, এই যে তোমরা যে এইটা করছো এটাকে তোমরা কিরম চোখে দেখছো, এই যে ওদের জিজ্ঞেস করতে হলে সবচেয়ে ভালো হতো। কষ্ট কোথায় জানো তো, ভারতবর্ষের অন্যান্য প্রভিন্সে যে ছবি হয় সেগুলো দেখে তো আমাদের যেমন বুকটা আনন্দে ফুলে ওঠে, তেমনি লজ্জায় আবার চোখ দুটো নিচে নেমে যায়। আমি বিশেষ করে সাউথের ছবি দেখো, আমি তো সবটা দেখি না, এভাবে আমি ভালো করে বিশ্লেষণও করতে পারবো না, কিন্তু যেটুকু জেনেছি, বুঝেছি, শুনেছি যে সেখানে মানুষ সকালে সিনেমা দেখে। আচ্ছা, ভালো সিনেমা হলে সেদিন নাকি ছুটি হয়ে যায়, রাইট। তারপরে তারা অন্য দেশের উপরে বা প্রভিন্সের উপরে খুব একটা নির্ভর করে না, তার নিজের দেশেই তাদের অর্থনীতিটা ঘোরাফেরা করে। তবুও দেশের অন্যান্য প্রভিন্স সেই ছবি আনে, এমনকি তার ছবি নকলও হয়। তো এখনো তো এতটুকু শোনা যায়নি
যে সেখানে তাদের ওই জগৎটায় কোনো এমন একটা গণ্ডগোল হয়েছে যাতে করে সেই রাজ্যটা ভীষণ মানে শিল্পী যারা তারা খুব অতিষ্ঠ হয়ে উঠেছে এবং কষ্টের মধ্যে আছে, বা খুব খারাপ সংবাদ ছড়িয়ে পড়ছে, এরকম তো সেখান থেকে কিছু পাওয়া যায়নি, কিন্তু আমাদের এখানে পাওয়া যাচ্ছে। তো হতে পারে মানে জমা জল যদি পরিষ্কার না হয়, দীর্ঘদিন জমতে জমতে তারপরে মানুষ তার উপরে নানা রকম জিনিস ফেলতে তার গুণগত পরিবর্তন ঘটছে। প্রথমে যে গন্ধটা বেরোতো সে গন্ধটা মানুষ সহ্য করে নিত, তারপরে আস্তে আস্তে এই করতে যাচ্ছে, তারপরে রুমাল চাপা দিচ্ছে, তারপর সেই জায়গাটা এড়িয়ে একটু দূর থেকে যাচ্ছে। তো ন্যাচারালি যতদিন না পর্যন্ত ওর সংস্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো গন্ধ সহ্য করতেই হবে। আপনার মনে হয় দেবকে বেশি টার্গেট করা হচ্ছে, মানে যার ব্যাটে রান আছে তাকে টিম থেকে বাইরে বার করা চিরকাল এটা নতুন আর কি। তুমি তো কারণটা কি আপনার কি মনে হয়? কারণ আমি বিশ্লেষণ করতে পারবো না বাবা, কারণ এগুলো তুমি তোমার না জানা থাকলে আমি বলতাম, আর কারোর যদি না জানা থাকতো তাহলে তাদের নতুন করে জানানো যেত। সবাই জানে কারণটা কি। যে একটু মাথা তুলবে, আমিও ব্যবসা করছি, তুমিও ব্যবসা করছো, ও ব্যবসা করছে, হ্যাঁ, রামশ্যাম যদু মধু হরি সবাই করছে, সেখানে শ্যাম একটু মাথা তুলছে, এবার ওদিকে তাকালো, ওদিকে তাকালো করে তার প্যান্টটাকে ধরে টেনে দিল, নিচের দিকে নামিয়ে দিল। কিন্তু চিরকালের নিয়মের মধ্যে পড়ে এগুলো আলোচনা করতে তো খুব লজ্জার চেয়েও যদি নিকৃষ্ট হয়, সেইটাই ভেতরে উথালি পাতালি হয়, আলোচনা করতে ইচ্ছা করে না এগুলো। আপনি অভিনেতা দেবকে দেখলেন, প্রযোজক দেবকে দেখলেন, সহকর্মী দেবকে তো দেখেছেন, দীর্ঘদিন টনিকের শুটিংয়ে বাইরে ছিলেন। দেবের ট্রান্সফরমেশনটা আপনি কিভাবে দেখেন? ট্রান্সফরমেশন দেখার কোনো ব্যাপার নেই, ওই গোড়াগুড়ি যা দেখেছিলাম, আসলে কি জানো তো, ও খুব শান্ত ছেলে, ডাউন টু আর্থ ছেলে, সকলের সঙ্গে মেশার ভঙ্গিমা আছে, তারপরে রাজনীতিতে ঢুকেছে, সেখানে তার চেতনার পরিসরটা মানে অঙ্গনটা বিস্তারিত হয়েছে, কোথায় কি করতে হবে না করতে হবে সেগুলো নিজেকে রক্ষা করার যে জায়গাগুলো সেগুলো সে পেয়ে গেছে, কোনো অসুবিধা নেই। কিন্তু অভিনেতায় মানে, এবং তার চেয়েও বড় কথা হচ্ছে যে ব্যবসায়িক যে ব্যাপারগুলো সেগুলো ভীষণভাবে ডেভেলপ করে গেছে, যার জন্য প্রতিদ্বন্দ্বীরা একটু সতর্ক হয়ে গেছেন। কিন্তু আমি তো ওসব দেখি না, সে করছে তো একটা মানুষ সে লড়াই করবে সব কিছু দিয়ে, দেখেও ভালো লাগবে, কারণ তার যখন একদম এইসব কিছু ছিল না তখন তার সঙ্গে কথা বলেছি, তো আমি মুগ্ধ হয়েছি ওর ব্যবহার এবং ডাউন টু আর্থ অ্যাটিচিউডের জন্য। সেও বলেছি, তো আমি বলেছি, বহু জায়গায় বলেছি, তোমাদের এখানে বলছি, আগেও বলেছি হয়তো, মিরাক্কেলে এসে তখন বাংলা উচ্চারণটা ওর তো চিরকালই সেটা স্বীকার করে, এখনও উচ্চারণ ভালো না, অভিনয় তো এখন শিখতে হবে, অভিনয় এখন আমি তো আর জ্ঞান দিতে বসতে পারবো না, সেদিক দিয়ে ওর সব জিনিসগুলো উন্নত হয়েছে অনেক বেশি, কিন্তু অভিনয়ের জায়গাটা, হ্যাঁ, ওটা আরও উন্নত হওয়ার কথা। সংলাপ উচ্চারণ করলেই তার অভিনয় হয় না, কিন্তু সেটাও জানে, কিন্তু ওর একটা মানে একটা সুন্দর একটা ইমোশন কাজ করে ভেতরে, যেটা সজীব, সচেতন এবং মিষ্টি, এবং কি বলবো, ডিমান্ডস ট্রুথ, সত্য সেটা, সেই জন্য ওকে আমার ভালো লাগে। কিন্তু ওকে তো আমি আর বলতে পারবো না তুই অভিনয়টা আরো একটা শিখে তো আর অভিনয় করা যায় না। বসে আলোচনা করে আড্ডা, নাটকে মানে অভিনয়ের আড্ডাটা, সেটাও দেওয়ার সময় নেই, খুব ব্যস্ত হয়ে গেছে। কিন্তু সবাই মিলে একসঙ্গে যখন এই ইন্ডাস্ট্রির পাশে একসঙ্গে সবাই মিলে দাঁড়ালে তবেই তো ইন্ডাস্ট্রিটাতে দাঁড়াবে। সেখানে একজন যদি একটু ভালো করে আর যারা অল্প অল্প করছে তারা যদি পা দুটো টেনে ধরে, তো এই তো বেনিয়ম হয়ে যায়। এটা অবশ্য বাংলায় এটা তো খানিকটা নিয়মের মধ্যে এসে গেছে, এটা নিয়মের মধ্যেই পড়ে। তো নিয়মের মধ্যে যখন পড়ে তখন সেই নিয়মের রেজাল্ট ভোগ করতে হবে, কিছু করতে পারে। এই জন্য কি একটু ফোকাসটা সরে যাচ্ছে বলে আপনার মনে হচ্ছে, যে অভিনয় ছেড়ে যদি লড়াই করতে হয় আমাকে একটা প্যারালাল দুনিয়ায়, এটা একটু টাফ হয়ে যায়? টাফ তো হবেই। একটা মানুষ ব্যবসাটাও দেখবে, আবার সৃষ্টিটাও দেখবে, মানে সৃষ্টি মানে তার নিজস্ব সৃষ্টির, শিল্পী হিসেবে তাকে তো সৃষ্টিশীল হতে হবে। সে তো এখন সৃজনশীল হয়নি, সে এখন শিল্পী হয়নি, সে অভিনেতাই আছে। অভিনেতাই মানে তো অনুকরণ শিল্পী, অনুকরণ শিল্পী হওয়া তো চাকরিখানি কথা নয়। অভিনেতা যখন অনুকরণ করতে 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 তার মধ্যে শিল্প সত্তা জাগ্রত হবে, যখন সে সৃষ্টিশীল হবে, সৃজনশীল হবে, নিজে সৃষ্টি করবে আর অনুকরণ করবে না,
তখন সে শিল্পী। তো এই জায়গায় পৌঁছতে গেলে তো একটা পথ হাঁটতে হবে, অনুশীলনের পথ, অবজারভেশনের পথ, যে সব পথ ধরে শিল্পীতে পৌঁছানো যায়, শিল্পী হওয়া যায়, সেই পথটা তো হাঁটা বাকি এখনো। ওকে তো সে পথ হাঁটতে হবে যখন সে নিজে সৃষ্টি করতে পারবে। তারপরে এখন তো যারা হিরো, তাদের সবাইকে আমি ভালোবাসি, কিন্তু আমি তাদের সঙ্গে সামনেও বলি, তারা সব আস্তে আস্তে কথা বলে। অভিনয় করতে গেলে মানে আমি পাশে দাঁড়িয়ে শুনতে পাই না। এমনিতে তো বয়স হয়েছে, কানে কম শুনি একটু, কিন্তু কয়েকটার যদি শুনতে না পায় তাহলে তার উত্তর দিতে তো অসুবিধা হয়। যে মঞ্চে যেমন হয়, মঞ্চে তো একটু লাউডের হয়। আবিরকে খুব ভালো অভিনয় করে, সব কিছু ভালো। তো এমন মিনমিন করে কথা বলে, যেগুলো শুনে কীরকম জিনিস, আমি খুব এনজয় করি, এটা মজা লাগে আমার। কিন্তু আমি ভাবছি যে নিজেরা এই যে একটা অপকর্ম করছে, নিজেরা বুঝতে পারছে না। কথা বলবো, যেমন প্রাণ খুলে কথা বলবো, ওপেন থ্রোট কথা বলবো, সে হিরোই হোক আর জিরোই হোক, সে হঠাৎ একটা সাবস্টিকেশন, একটা চুপচাপ আর্টিফিশিয়াল গাম্ভীর্য নিয়ে বেশ ভয়েসের কথা বকে দিয়েছিলাম, আবিকে বকে দিয়েছিলাম। দেবের কথা বলছি, দেব ট্রাইং হার্ড, খুব কষ্ট করে চেষ্টা করছে প্রতিকূলতার বাধা সরাবার। পারবে, নিশ্চয়ই পারবে, কারণ ইজ এ ভেরি গুড হার্ড ওয়ার্কার। মানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে জড়িয়ে ধরা স্মৃতি, সৌমিত্র চট্টোপাধ্যায়ের আপনার জীবনের একটা ইনফ্লুয়েন্স, একটা অবদান, সেটা আপনি কিভাবে ব্যাখ্যা করেন? আমি মানে সৌমিত্রদার প্রেমে পড়েছি কবে, মানে উনি তো সিটি কলেজে পড়তেন, মানে উনি বেরোলেন, আমি ঢুকলাম, মানে আমাদের 4 বছরের তফাৎ। তারপরে 62 সালে তখন আমি চাকরিতে সবাই ঢুকেছি, আমি তখন থিয়েটার করছি অল্প অল্প, সেইভাবে সঠিক মানে স্থায়ীভাবে কোথাও ঢুকিনি। তো সেখানে একটা দেখেছিলাম, ওনার অভিযান 62 সালে বোধহয় ওটা। তো ওইটা দেখে আমি অবাক হয়ে গেছিলাম। এই রাজপুতের মতো চেহারা, এখান থেকে সব দাঁড়িয়ে আছে, ওয়াহিদা রহমান দূরে বসে আছে, করে আনা হয়েছে আর কি। আর ক্লান্ত দিনের শেষে, পরিশ্রান্ত দিনের শেষে একটা কালো বোতল মদ আছে, সেটা খুলে এরকম করে ঢাক 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 করে গিলছে, কণ্ঠনালীতে ওঠানামা করছে, ক্যামেরাটা ধরা। আর দেখে তখন তো আমার 22-23 বছর বয়স, দেখলো মনে হচ্ছে সারা পৃথিবীর সমস্ত গরল পান করে নীলকণ্ঠ হচ্ছে। গিয়ে মনে হচ্ছে আমাকে জড়িয়ে ধরি এক্ষুনি। তো পরবর্তীকালে সে আমাকে ভেতরের পরাণ বললো, রে পরাণ, তুই কোথায় আর ও কোথায়, তুই ওকে জড়িয়ে ধরবি, তাহলেই হয়েছে। খুব হতাশ হয়ে গেলাম, ওকে ঠাস করে একটা চড় পড়লো মনে হলো। কালের নিয়মে তো দিন এগোচ্ছে, আমি থিয়েটার করছি, তারপরে সিরিয়ালে ঢুকলাম, সমুদ্রদের সঙ্গে দেখা হচ্ছে, কিন্তু ওই কথাটা আর বলতে পারছি না, সেই রকম হৃদ্যতা তৈরি হয়নি, বা সেই রকম অবসরও পাচ্ছি না। তারপরে গৌতমের একটা ছবি, পুরুদা ছিল, পুরুদার চোখের দৃষ্টি কম, ওনার দৃষ্টি বোধহয় ছবিটা, সেইখানে আমাকে দিয়ে শুরু। আমি সঙ্গীতা করছি, সঙ্গীতা একটা সিন শেষ হয়ে গেছে, এসে আমরা দুজনে বসছি, তখন সঙ্গীতা বললো যে, বুঝলে গৌতম, এতদিন হিংসা করার লোক পাইনি আমি, আজ মনে হচ্ছে আমি হিংসা করার লোক পেলাম। তখন তো ওটা আমার যে কি একটা মানে এর উপর দিয়ে বাঁধানো একটা সার্টিফিকেট মনে হলো। তা আমি হাঁটুতে দিয়ে নমস্কার করলাম। তখন এই গল্পটা বললাম যে তোমার দেখে আমার যে কি মনে হলো, কিন্তু আমি জড়িয়ে ধরার ইচ্ছাটা বলিনি, কারণ আমি তখনই আমাকে এমন চেটে দিত যে আমার সেই ইমোশনটা অত সুন্দর এতদিন ধরে বই নিয়ে বেড়াচ্ছি, ওটা একেবারে ধূলিসাৎ করে দিত। সেই জন্য ওইটুকু বলিনি, আমি শুধু ওইটুকু বলেছি যে তুমি যেন ওইরকম খাচ্ছিলে, মনে হচ্ছে নীলকণ্ঠ হচ্ছে তুমি, সারা বিশ্বে গরল পান করে। ও আচ্ছা আচ্ছা, দেখেছি, না দেখেছি, তাই হলো। কিন্তু এই ইচ্ছার কথা বলিনি জড়িয়ে ধরে। তো তারপর চলতে আফটার এ লং চেন অফ টাইম, সেটা একটা সিরিয়াল চলছিল, কড়ি দিয়ে কিনলাম বলে। তো সেইখানে পুরুদা পাঠ করছে, আমিও পাঠ করছি। একটা সেকশন আছে পুরুদার গৃহস্থের মধ্যে সবচেয়ে বৃদ্ধ,
মানে জাস্ট মাইজারলি ওল্ড রিচ ম্যান, কিন্তু মানে সংসারে সবাইকে খুব ভালোবাসে, কিন্তু তাদের চাল চলন আদব কায়দা সহ্য করতে পারে না, যেটা হয় আর কি। মানুষ তো বয়স হলে পারফেকশনিস্ট হয়ে যায়, ফলে একটু কিছু হলে ওই বকবক করে ওঠে, সেইটা অন্য সহ্য করতে পারে না। তো একাকিত্বের যন্ত্রণায় ভুগছে, সবাইকে ভালোবাসে কিন্তু ওদের মানতে পারে না, তাই জন্য মানে লেফট অ্যালোন। এদিকে আর একটা দিকে আমি একটা মাস্টারমশাই পাঠ করছি, স্বদেশী আন্দোলনের সব ছেলেপুলেরা আছে, তারা সহিংসায় বিশ্বাস করে, কিন্তু আমি অহিংসায় বিশ্বাস করি, যার জন্য তাদের সঙ্গে আমার মেলে না, ফলে আই হ্যাভ বিন লেফট অ্যালোন। তো একটা সিন ছিল, জানলায় দাঁড়িয়ে এই মাস্টারমশাই গান গাইছে, লাইটটা এসে পড়েছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, ওই গানটা গাইছে, চোখ দিয়ে জল পড়ছে। হঠাৎ ওই মাস্টারমশাই বুঝতে পারলো যে একই সঙ্গীত একই সুরে অন্য কণ্ঠে ধ্বনিত হচ্ছে কাছাকাছি কোথাও। আস্তে আস্তে মুখটা ঘোরাবে, অ্যাকর্ডিং টু ডাইরেকশন ডাইরেক্টর, ঘুরে দেখে যে সেই লোকটি দাঁড়িয়ে আছে ওখানে। এবার অ্যাকর্ডিং টু ডাইরেকশন আমরা দুজনে পরস্পরের দিকে এগোতে থাকি, গিয়ে একটা পয়েন্টে, দেখিয়ে দেওয়া পয়েন্টে গিয়ে আমরা দুজনকে হাগ করি, করে তখন দুজনেই অস্ত্রপাত করছে, এমন সময় নামটা আমাকে মনে পড়ে যায় পরে। তারপরে পরিচালক বলল কাট, কিন্তু ওই যে মাস্টারমশাই সে তখনও জড়িয়ে ধরে আছে। তখন বললো প্রাণ কাট বলেছে, ছাড়ো, এখনো কাঁদছো কেন? আমি তখন বললাম যে চোখের জলটা মাস্টারমশাই নয়, এটা পরাণের। বলে কেন? আমি চলো বলছি, বলে এটা বললাম, তো বললাম চা দাও দুটো। বসলাম, সেদিন তোমাকে যে গল্পটা আমি বলেছিলাম তার 1/3 বাকিটা শোনো। তখন আমি বললাম, আমাকে জড়িয়ে তুললো, তুমি তখন বললে তোমার দুষ্টুমির সঙ্গে তোমার বেশ ভালো আলাপ আছে, সেদিন তুমি আমাকে সব ধূলিসাৎ করে দিতে, আজকের এই যে জড়িয়ে ধরলে এটা করতে না তুমি। তখন কি বলতে, হ্যাঁ জড়াতে ইচ্ছা হচ্ছে, ধর 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 ধর, এই দেখো পরে তোমার জড়াচ্ছে, এটা অনেক কিছু করতে, সুতরাং ওতে আমি নেই। তো এইভাবে হলো। তারপরে তো প্রদর্শনে কত আলাপ হয়েছে। সৌমিত্র চট্টোপাধ্যায় চলে যাওয়াটা আপনাকে নাড়িয়ে দিয়েছে? হ্যাঁ, কিছু মানুষ আছে, যেমন আমার মা, আমার দাদা, আমার এক বন্ধু অসিত ভট্টাচার্য, আমার দাদা জয়দেব বন্দ্যোপাধ্যায়, আমার মা কমলা বন্দ্যোপাধ্যায়, অসিত ভট্টাচার্য, আমার আইপিটির রাজ্য সম্পাদক শিশির সেন, পুলুদা, এদের মৃত্যুতে আমি যাইনি, কারণ সেই দৃশ্যটা আমি সহ্য করতে পারবো না, ওটাকে আমি অস্বীকার করেছিলাম। আমি ঈশ্বরকে যেমন অস্বীকার করি, সেইভাবে অস্বীকার করেছিলাম। কারণ ঈশ্বরকে যারা ভালোবাসেন, যারা স্বীকার করেন, তাদের আমি ভালোবাসি, তাদের আমি স্বীকার করি। তাতে করে ঈশ্বরকে স্বীকার করলে স্বীকার করা হবে, কিন্তু আমি ঈশ্বরকে স্বীকার করি না। তেমনি এই মৃত্যুগুলো আমি অস্বীকার করেছিলাম, কারণ আমি দেখিনি, ঈশ্বরকে দেখতে পাই না বলে অস্বীকার করি। তো সেই জন্য মৃত্যুগুলো আমি ইচ্ছে করে দেখতে যাইনি, অস্বীকার করব বলে। তো সেই জন্যে পুলুদার শেষ বা মার শেষ কথা, দাদার শেষ কথাগুলো জীবিত অবস্থায় আমার সঙ্গে করেছে, সেইটা আমার শেষ দৃশ্য আমার কাছে আমার জীবনে। সেই জন্য পুলুদার ইয়েটাকে আমি অস্বীকার করতে, মানে এখনও স্বীকার করি না। আমি জানি যে আমার এটা একটা ইডিয়েটিক সেন্টিমেন্ট, এটা রেজাল্ট অফ ইডিয়েটিক সেন্টিমেন্ট, নো ডাউট, বাট আই ডু ওয়ান্ট টু রিমেন দ্যাট টাইপ অফ ইডিয়েট থ্রু আউট মাই লাইফ। সুতরাং সেদিক দিয়ে আমার তো ওইটাই মনে আছে, পরাণ তুমি পারো বটে বলে আমি কাঁধে হাত দিয়েছিল, একটা মজা করেছিলাম একটা স্টুডিওতে, সেইটা মনে আছে। একটা লোক শুধু অভিনেতা নয়, লোকটি ছবি আঁকছেন ভালো, লোকটি কবিতা লিখছেন ভালো, ভালো আবৃত্তি করছেন। কি গড গিফটেড ট্যালেন্ট বলে আপনি ফিল করেছেন সামনে থেকে দেখে? না, এইটা হঠাৎ করে একজনকে, একটা মানুষ, সেটা তাকে ক্ষমতা দেওয়া হয়েছে, তার মস্তিষ্ক দেওয়া হয়েছে, তার ভাবনা দেওয়া হয়েছে, তারপর সেইটাকে সে ডেভেলপ করেছে। যার যা অস্ত্র হাতে দেওয়া হয়েছে, সেই অস্ত্রের শান না দিলে লড়াইটা করবে কী করে? শানটা দিতে হবে, জীবদ্দশায় শান দিতে হবে, সব আছে তোমার কাছে, সেটাকে শানিত করতে হবে। ভাবনা চিন্তা দিয়ে দেওয়া হয়েছে, সেটাকে ডেভেলপ করতে হবে,
করে তারপর তুমি তার ফসল মানুষের সামনে তুলে দিয়ে সে বিজিত হবে, এই তো। উত্তম কুমারকে পেলেন না, এটা কি না। একটা হ্যাঁ, খেদোক্তি থেকে গেল? না, খেয়ে দেখতে থাকে না। আমি জানি পৃথিবীতে যা হচ্ছে সব স্বাভাবিক। পেলেন না, এটাকে কিভাবে দেখেন? না, পেলেন না মানে এমনি তাকে মানে তুমি আমার নিচে গেলে তুমি দেখতে পাবে, তার সঙ্গে আমার ছবি আছে। একটা নাটক করে ছবি করেছিলাম, তার মধ্যে ওইটা দেখা হয়েছে। অনেকে জিজ্ঞেস করে যে এই ছবিটা করে সে কখন তুললেন, তা নয়, ওটা এইভাবে তোলা। তুমি করে না সঙ্গে না থাকলে, কারণ আমি তো এসেছি, উনি তো 80 সালে মারা গেছে, 1980। আমি 75-76 জাস্ট পা দিচ্ছি, তারপরে তখন তো ওনার ডাউন ইয়েটা আর কি। সেটা ওনার সঙ্গে আমি হয়তো জাস্ট পা দিয়ে দেখলাম যে ওই যে চলে যাচ্ছেন, এরকম আর কি। হ্যাঁ, সে তো হবেই, হলে ভালো হতো। এর চেয়ে বড় কষ্টটা আগে পেয়ে গেছি তো, যার জন্য কোনো অসুবিধা হয়নি। কোন কষ্ট পেয়েছিলেন? না, পরের কষ্টটা, পরেরটা। মানিকদা ডেকেছিলেন তো, সেটা মিট করতে পারিনি। কেন পারেননি? কেন সত্যজিৎ রায়ের সঙ্গে দেখা করতে? 56-57 সাল, তখন তিনি ওই লেকে ওখানে থাকতেন, বাড়িটা ওই যে লেকে ওখানে যে বাড়িটা আর কি, ওইখানে থাকতেন। সেই সময় একবার গিয়েছিলাম ওনার কাছে, তখন বিকম 3rd ইয়ার বোধ হয়। বলছে কি চাই? আমি ছবি করব আপনার আশীর্বাদ নিয়ে। কি করা হয়? বিকম পড়ছি 3rd ইয়ার, বিকম পাস করে এসো। খুব রাগ হয়ে গেছিল সেদিন। আমি জীবনে আর কোনোদিন এখানে আসবো না, কোনো দিন না। চলে গেছিলাম রাগ করে। তারপরে 90-এর দশক, আর ওইটা ছিল 58 হবে। তারপরে 90-এর দশকের প্রথমে উনি যখন চেক আপে যাচ্ছেন, সেই সময় থিয়েটারের একটি ছেলে এসে বললো যে পরানদা খবর পেয়েছো? আমি কিসের খবর? মানিকদা তোমায় খুঁজছেন। আমি প্রায় 15-20 সেকেন্ড ব্ল্যাক আউট হয়ে গেছিলাম। কিরম একটা বসতে বলতে ভুলে গেছি, কিরম যেন ট্রান্সটা কাটার পরে তখন বললো হ্যাঁ বস না, শুনিনি তো। বলে তুমি গিয়ে সৌমিত্রদার সঙ্গে দেখা করবে। সৌমিত্রদা তখন রঙ্গনাথে নাটক করছে, বিবাহ বিভ্রাটটা হয়েছে, এটা হচ্ছে। গেলাম, দেখা করলাম, বলে হ্যাঁ মানিকদা খুঁজছে, তোমাকে একটা কাস্টিংয়ে রেখেছে, বাবুর সঙ্গে গিয়ে দেখা করো কালকে, বললো। তো তখন আমি চাকরি করছি এতে 9 এসপ্ল্যানেডিস্ট। চলে গেলাম বিশপ লেফ্রাইতে। যেতে যেতে অনেক কথা ভাবছি। আমি বলেছিলাম, প্রতিজ্ঞা করেছিলাম জীবনে কখনো আসবো না, রেগে গিয়েছিলাম। মৃত্যুর পরেও কি মানুষ নিজেকে কষ্ট দেওয়ার জন্য মানুষ করে না, সেসব ভাবছি। বাবুর সঙ্গে দেখা করলাম, বলে হ্যাঁ বাবা একটা ইয়ে করে রেখেছে। তখন ওনার চেক আপটা চলছে। আমাকে বললো আপনি সামনের মঙ্গলবারে আসুন, 10টার সময় আসবেন, 10টার পরে। কারণ মানে চান টান করে 10টার পরে গিয়ে ওর ডেস্কে গিয়ে বসেন। তখন তো ওনার চেক আপ চলছে। এর মধ্যে উনি চেক আপে গেছেন, দ্যাট ওয়াজ ইজ লাস্ট চেক আপ। উনি ফেরেননি। তারপরে তো পুলিশের সঙ্গে দেখা হয়েছে, বলে হ্যাঁ এখন তো চেক আপ চলছে, এখন তো ট্রিটমেন্ট চলছে, খবর নিও তারপর যেও। তারপর তা উনি ফিরলেন না। আক্ষেপ থেকে গেল, আক্ষেপ থেকে গেল। আক্ষেপ মানে এই আক্ষেপটা বোধ হয় আমার ওনার তত্ত্বাবধানে কাজ করার পর যে আনন্দটা হতো, তার চেয়ে এই আক্ষেপটা বোধ হয় অনেক বেশি মানে জায়গা নিয়ে নিয়েছে আমার মনোজগতে, অনেক বড় জায়গা নিয়ে নিয়েছে। এটা প্রতি মুহূর্তে আমাকে যে কীভাবে কী দিচ্ছে, এটা ওই ওনার ছবিতে, একটা ছবিতে কাজ করলে বোধ হয় এতটা আমি পেতাম না। তো তারপরে উনি তো চলে গেলেন, কষ্ট হয়েছিল। এমনকি আই কুডন্ট হেল্প অফ টিয়ার্স। এরপরে 9 মাস বাদে আবার একটি ছেলে এসে বললো যে সন্দীপ রায় তোমাকে ডেকেছে। গেলাম, তখন আমি চাকরি করি 9 এসপ্ল্যানেডিস্টে। গেলাম, গিয়ে বলে হ্যাঁ বাবা, তো এটা আগেও বলেছিল, বাবা একটা কাস্টিংয়ে রেখেছে, উত্তরণ বলে একটা ছবি, তাতে কাস্টিং করা হয়েছিল।
আমি যে শুনি যে উনি আমাকে পেলেন কথা, আমি তো তখন আইপিটিএ করছি, ও সারা বাংলায় বিচ্ছি বিচ্ছি জায়গায় সব ঘুরছি। তো উত্তরমূলে একটা ছবিতে আমরা কাছে আমি তারপরে ওনার যে অ্যাসিস্ট্যান্ট যে তাকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা আমার তো কোনো বাঁধার স্টেজ নেই, উনি ওর খবর পেলেন কি করে? তো একটা টেলিফিল্ম করেছিলাম, সেইটা উনি দেখেছিলেন, মানে বৌদি এবং মানিকদের দুজনেই দেখেছিলেন ওটা। দেখে তখন বলে এনাকে খোঁজ করে, তো মানে ম্যানারিজম করেছিলেন, ম্যানারিজম হাঁপের টানের ম্যানারিজম করেছিলেন। তো যাই হোক, তার বাবু বললো যে হ্যাঁ এই ছবিটা করবো, আবার কাস্টিং করে গেছে আপনাকে, এই তো বাবু ওটা তাড়াতাড়ি করে ফেললো। আজকে আমি তখন ওই আইপিটিএ করছি না, তো টাইম বাইরে চলে গিয়েছিলাম, আমার সঙ্গে যোগাযোগ হলো না, তো করে ফেললো। তারপরে তো বাবু ভরিয়ে দিয়েছে একবারে। তা বাবুকে বলেছিলাম আমি যে নিজেকে কষ্ট দেওয়ার জন্য আমি নিজেকে কষ্ট দেবো বলে যে কত চেষ্টা করেছি মানিদার এই ব্যাপারটা নিয়ে। সুভাষ চক্রবর্তীর সঙ্গে আপনার একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। সুভাষ চক্রবর্তীর যে পপুলারিটি ওই সময় ছিল, এই রকম পপুলারিটি আর কারোর মধ্যে দেখেছিলেন? না, কারোর মধ্যে দেখিনি। আর ওর সঙ্গে যেটা হতে পারতো সেটা হচ্ছে তোমার ওই নেপাল বর্ষে খুব ডাইনামিক ছিল, খুব ডাইনামিক ছিল। সুভাষ ছিল মানে কি বলবো, জননেতা। আর জনপ্রিয় নেতা থাকে না একরকম, প্রচারে নেতা হওয়া আর মানুষের মন জয় করে নেতা হওয়া। সুভাষের দাদার সঙ্গে আমরা অভিনয় করতাম একসঙ্গে। তো সুভাষ ভীষণ ডাউন টু আর্থ, প্রাইভেট রোডে থাকতো, আমাদের এখানেই থাকতো। তো ওই কলেজে ও ইয়ে করতো, রাজনীতি করতো, মানে ছাত্রনীতি রাজনীতি করতো। প্রাইভেট রোডে ওদের বাড়ি ছিল। প্রাইভেট রোডের পেছন দিকে ছিল বাগজারের খালটা। তো গল্প শুনতাম, মানে মাসিমা একদিন রাত্রে ওর পেছনে তো পুলিশ লেগেছে, তো রাত্রে এসে এরকম খেতে বসেছে, সেই সময় পুলিশ ঘিরে ফেলেছে। মাসিমা তখন পেছনের দরজা দিয়ে বাগজেলার খালের ওই রাস্তার ওখানে সাপ খোপ কি নেই, ছেলেকে পার করে দিল। সুভাষ চলে গেল অন্ধকারের মধ্যে। আমার কি এইসব শুনতাম, তো শুনে হয়তো কি একটা নিজস্ব ন্যারেটিভ আসতো, আর একটা পিকচারাইজেশন আসতো, একটা সিন ক্রিয়েট করে ফেলতাম। করতাম কেন, তখন মনে হতো যে আমার মা আমার বড় ভাইকে, আমি তখন ছোট, বড় ভাইকে ওই রকম দেশের জন্যে উৎসর্গকৃত প্রাণ, তাকে লুকিয়ে বাঁচাচ্ছে। আমি তখন কিশোর, তাকে দেখছি, আর দাদা চলে যাচ্ছে অন্ধকারের মধ্যে দিয়ে, আমি কাঁদছি। এসব ভাবতাম। সুভাষ আমাকে ভীষণ ভালোবাসত, নসিনী তো এখানকার সমস্ত বিভিন্ন এই কাছাকাছি কোথাও মিটিং হলে আমাকে ডাকতো, দা এসো। সুভাষের ওই শেষ বিদায়, কাতারে কাতারে মানুষ, সেটা চমকে দিয়েছিল। ওই রকম একটা ভিডিও, সেই চমকানো তো, ওটা তো আসল চমকানো, আসল চমকানো আমরা দেখেছি। 1 সেপ্টেম্বর শান্তি মিছিল হবে, সবার মিছিল আসছে, সবাই অপেক্ষা করেছে সুভাষের মিছিল কখন আসবে। ও তো ছিল একটা জননেতা, বিশেষ কোনো দলের নেতা ছিল না। সে আইডেন্টিফাইড হয়েছিল, কিন্তু ও মানে ওর কাছে এসে কেউ ফিরে যেত না, সবার নেতা ছিল, যার জন্যে সত্যকে দিয়ে যেটা করালো আর কি। ওর ব্যাখ্যা ছিল দারুণ। তো যাই হোক, আমরা সব ওই শান্তি মিছিলের দিন দাঁড়িয়ে আছি, ইয়ে করবো, দেখবো মিছিল আসছে। ইয়েতে এসপ্ল্যানেডের ওই মুখটা দাঁড়িয়ে আছে, এস এম ম্যাজিস্ট্রেট বেরোবে। তো একজনকে বলেছে পায়রা করে দিতে, মানে ফোমের পায়রা, হ্যাঁ, এখানে মাথায় দেওয়া, এখানটা মুখটা, আর দুপাশের পালকগুলো দুটো ডানা বেরিয়ে আছে, আর খুব নরম, তো একটু নাড়লে এরম এরম হচ্ছে। তো প্রত্যেকে হেঁটে আসছে, আর দুদিকে ওইরকম পাখা দুটো নাচছে,
দূর থেকেও কি বলবো, মানে ভাবতে পারা যায় না। কাতার কাতারে মানুষ আসছে, আর কি জয়ধ্বনি বাপ। তারপরে যখন একসঙ্গে হাঁটলাম, আসলে হেঁটে ব্রিগেডে পৌঁছলাম, ইয়েটা মঞ্চটা তৈরি হয়েছে, তার একটা ছায়া এসে পড়েছে। সেই ছায়া, বিরাট বড় ছায়া, সেইখানে সব আমরা রেস্ট নিচ্ছি। সুভাষ এখানে এসে শুয়ে পড়ল। তখন ওর বুকের ওইটাই লাগানো হয়ে গেছে। না, বুকের কষ্টটা চলছে তখন, লাগানোটা পরে হয়েছে। সেই সময় সেপ্টেম্বরে তখন ঘামছে, শুয়ে পড়ল। আপনার কি মনে হয় যে সুভাষ চক্রবর্তীকে বাম রাজনীতিবিদরা সে অর্থে ব্যবহার করতে পারেনি, বা বাম ফ্রন্ট ব্যবহার করতে আরো বেটার পারতো? পারতো তো। আসলে কি জানো তো, মানে আমি তো সকলের সামনেই বলি, এগুলো কমিউনিস্ট পার্টিটা আদর্শটা তো কারোর কপিরাইট নেই, রাইট। সে তো তুমিও বুকে নিয়ে হাঁটতে পারো, তার জন্য কারোর ছত্রছায়া যাওয়ার তো দরকার নেই, সেটা কোনো কথা না। ওই আদর্শ তো কারোর কেনা না। ওই আদর্শ পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রযুক্ত হচ্ছে, আগামী দিনেও হবে। কোথাও সঠিক হয়নি, কোথাও বেঠিক হয়েছে, কোথাও ঠিকমতো হয়নি বলে ফেল করলে সব আছে। আমাদের দেশে এইসব মধ্যবিত্ত ভাবনার মানুষজন, আমি তাদের ছোট করছি না, তারা প্রচণ্ড পরিশ্রম করে, ডেডিকেটেড সোল, তারা আদর্শ নিয়ে জীবনপাত করে। যারা জীবন দিচ্ছে, রক্ত দিচ্ছে, দেশকে ভালোবেসে, আদর্শকে ভালোবেসে, তাদের প্রতি আমি চিতায় চড়ে স্যালুট দেবো, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার চলতে চলতে এই ভাবনাটা আসবে কেন? কার আসে? যে ভালোবাসে তারই তো আসে। কষ্ট পেলে তবে সে বকবক করে। সেইখানে যে কোথায় মনে হলো যে কোথায় যেন মধ্যবিত্ত সুলভ যে একে অপরের উত্থান বলো, ভালো দেখো, এগুলোর জন্য যেমন সহ্য করতে না, সেটা এই সংগঠনে কেন হবে? যেটা যদি হয়ে থাকে তাহলে তো ঠিক হয়নি। আপনার কি মনে হয় সুভাষ চক্রবর্তীকে কোথায় কোথায় ব্যবহার করা যেতে পারতো, যেটা আপনি? এটা আমি বলতে পারবো না, কারণ রাজনীতির ওই সব ব্যাপারগুলো তো আমার সেইভাবে ইনভলভ নই। দূর থেকে দেখা, একটা আদর্শ আছে, ঠিক আছে, আদর্শ তো কারণ কপিরাইট নেই, আমার নিয়ে চলি যতটা পারি। আর যেহেতু আমি আইপিটিএ করতাম, আইপিটিএর মধ্যে তো সেই আদর্শটা আছে যে পৃথিবীর মানুষ সব সুন্দর হবে, তারা সুন্দরভাবে বাঁচবে, যে স্বপ্ন নিয়ে, আদর্শ নিয়ে মানুষ এগোয় আর কি, বিশেষ করে সংস্কৃতির ক্ষেত্রে। তো এটা বোঝা যায় যে কোথায় হয়তো একটু অবহেলা আছে। আপনি দুই মুখ্যমন্ত্রীকে দেখেছেন, জ্যোতি বসুকে দেখেছেন, বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছেন, বাম মুখ্যমন্ত্রী। এই দুজনের পার্থক্যটা কি ছিল? দেখো, পার্থক্যটা করতে নেই। কেন করতে নেই? কারণ আদর্শটা এক। এবার একজন জেলে বসে কমিউনিস্ট হয়েছে, তারপর সে আত্মস্থ করেছে, তার ব্যাপ্তি, তার ব্যক্তিত্ব, তার অনেক কিছু দেখা, দূরদৃষ্টি, সব কিছু একটা। বুদ্ধ স্বচ্ছ, সফট স্পোকেন, সংস্কৃতিবান, ভালো মানুষ। এইভাবে দুজনকে, তার ব্যক্তিত্ব ঠিক আছে, কিন্তু এইভাবে একজন ব্যক্তির সঙ্গে আরেক ব্যক্তির একই আদর্শে বিশ্বাসী, তাদের তুলনাটা না ছেলে মানুষই হয়ে যায়। মানে আমার ঠিক তুলনা নয়, আমি বলছি যে স্বভাবজাতীয় যদি কিছু পার্থক্য। স্বভাবজাতীয় পার্থক্য তো আমি তো জ্যোতিবাবুকে সেইভাবে তো সিগারেট খেতে দেখিনি, কিন্তু স্বভাব ছিল এই নেশার স্বভাব বুদ্ধর। কিন্তু ওই মানুষটা, জ্যোতিবাবুকে দেখেছি কম কথা বলতেন, সহজভাবে বক্তব্য রাখতেন, আর নির্ভীক। বুদ্ধ, জ্যোতিবাবুর তো কোনো লেখা টেখা, গান লেখা, কবিতা লেখা আমি কোনোদিন পাইনি, কিন্তু মানুষকে সাহস ছিল অসাধারণ। আমি শুনেছি ওই পুলিশ যখন একজন মৃত পুলিশকে নিয়ে যখন ওই অ্যাসেম্বলিতে ঢুকছে না, সব রামচারি যে ছিল তারা সবাই পালিয়ে গেছে, উনি একা বসেছিলেন। শোনা কথা, যখন
ওই ঘরে ঢুকতে যাচ্ছে ঠিক ওইখান থেকে বলেছিলেন দাঁড়াও, সব দাঁড়িয়ে পড়েছিল ওখানে। এটা ব্যক্তিত্বটা ছিল দারুণ। তারপরে মানে আমরা আইপিটি যখন করতাম, গান বাজনা হতো, তার হয়ে গেলে নেতারা বক্তব্য রাখত। তো সেখানে একটা গ্রুপ গান করছে, যদিবাবু এসে গেছেন, তো আমরা তো সব নিজেরা বসে আছি, উনি এসে পাশে বসলেন এখানে, যৌতুক হয়ে বসে আছি। তো ওইখানে যেই উনি এসে গেছেন, ওইখানে গিয়ে একজন গিয়ে গানটা থামিয়ে দিল। ওর গানটা থামার সঙ্গে উনি বললেন একজনকে, এই ওনাকে ডাকো তো। ও এলো, তুমি ওনাকে থামালে কেন? আমি এসে গেছি বলে শুনছি। তো কখনো এটা করবে না, এটা কখনো করবে না। এটা কোনো শ্রদ্ধা দেখানো বা নিয়ম মানা এটা এর মধ্যে পড়ে না। ওদের আরো দুটো গান গাইবে, তারপরে আমাকে ডাকবে। এটা অন্য জায়গায় উল্টোটা দেখেছি, দেখে আমরা রাগ করেছি অনেক সময়, সেটা দেখে ভালো লাগলো। এটা এই যে কতগুলো কমেন্ট। আর তার চেয়েও বড় কথা, যদিও ওকে দেখে আমরা যেটা করতাম সেটা হচ্ছে যে বুদ্ধর হাসি দেখেছি আমরা, কিন্তু যদিও ওর হাসি দেখিনি। শ্যামল বলতো মাঝে মাঝে, জানতো বন্দা, দুটো জিনিস বলা খুব কঠিন। কি বল, ভারতবর্ষে কবে বিপ্লব হবে আর যদিবাবু কবে হাসবে। এইটা অনেকে বলেন বুদ্ধদেব ভট্টাচার্য ওয়াজ মিসফিট ফর পলিটিক্স। আমি রুদ্রপ্রসাদ সেনগুপ্তের একটা ইন্টারভিউ করেছিলাম, ওনার মনে হয়েছিল যে বুদ্ধদেব ভট্টাচার্যের মতো ভালো মানুষের জায়গা রাজনীতিতে নয়। আপনি কি এটা বিশ্বাস করেন? তার মানেই তো ওইটা হলো যে রাজনীতিতে যারা আসবে তাদের খারাপ মানুষ হতে হবে, এই তো। আমি এই ন্যারেটিভে বিশ্বাস করি না। আমি তো অনেক দেখেছি ভালো মানুষ, উৎসর্গকৃত জীবন দেখেছি আমি, তাদের সঙ্গে রাত কাটিয়েছি। ওইটা বাজে কথা। মানে ঠিকই একটা এখানে রাজনীতি করতে গেলে সব মানুষ তো তোমাকে এমন কিছু প্রতিহত করতে হবে, এমন যার সঙ্গে হাঁটতে হবে, যার সঙ্গে তোমার রাজনীতিভাবে লড়তে হবে, সেখানে একটা আলাদা ব্যক্তিত্ব অর্জন করার খুব প্রয়োজন। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সে কেউ পারেনি, কেউ পারছে না, কেউ পারবে না। বুদ্ধবাবু ঠিক কোথায় পিছিয়ে গেলেন? মানে ওনার সময় বামপন্থার জবনিকা পতন তো এই রাজ্যে হয়, মানে সরকার থেকে পিছিয়ে কোথায় গেলেন বলে আপনার মনে হয়? আমার মনে হয় কি, পিছিয়ে যাওয়াটা কি জানেন, এটা কোনো পিছিয়ে যাওয়ার পরবর্তীকালে তো মানুষ বুঝতে পারছে যে এটা পিছিয়ে যাওয়া নয়, এটা পিছিয়ে যাওয়া নয়। সে যদি দাঁড়িয়ে তার চরিত্র বিরোধী কোনো কাজ করতো, সেটা ব্যক্তি চরিত্র বিরোধী কোনো কাজ করতো, তখনকার মতো হয়তো খানিকটা হতো, কিন্তু সে ক্লেদাক্ত হতো, কর্দমাক্ত হতো। সে তো একটা জীবনকে ভালোবাসে, জীবনের একটা পদ্ধতিকে ভালোবাসে, একটা সিস্টেমকে ভালোবাসে। সেই সিস্টেমের বাইরে গিয়ে কিছু করার মতো ক্ষমতা তার থাকলেও সে না করে ভেবেছে সেটা বুদ্ধিমানের কাজ হয়েছে। মানুষ একদিন বুঝবে, এইটার জন্য সে অপেক্ষা করেছে। সেই তখনই যদি করতো, তাহলে মানুষ তখনকার মতো বুঝতো না, তখন তাকে ওই মানে কাঁটাটা মাখতেই হতো। কিন্তু তারপর চলে যাওয়ার পর মানুষ বুঝতো, কিন্তু সে জানতে পারতো না। এটা সেদিক দিয়ে ও মানে অনেক চেষ্টা করেছে। অনেকে বলেন যে এই সিঙ্গুর নিয়ে যে আন্দোলন, জাতীয় সড়ক অবরোধ করে যে অনশন মঞ্চ, সেটাকে বুদ্ধদেব ভট্টাচার্য আরো কড়াভাবে ডিল করতে পারতেন, অনশনটাকে ভেঙে দিতে পারতেন। সে মানুষ তো অনেক কিছুই বলবে, ডিল করা হাতে করে সে করতে পারতো, তখনকার মতো একটা হতো। তখন তো মানুষ গ্রহণ করার ক্ষেত্রে তখন যা অবস্থা ছিল, অত সহজে সেটা গ্রহণ করানো যেত না। লং টার্মের মানুষ বুঝতো না। হ্যাঁ, লং টার্মের মানুষ বুঝতে পারতো হয়তো, এখন বুঝতে পারছে। এখন তো মানুষ বলছে এইটা করলে হতো, এইটা করলে হতো, কেন বলছে? এখন আবার বলছেন বুদ্ধদেব ভট্টাচার্য ভালো ছিলেন কিছু না। হ্যাঁ, তাহলে শেষ 10 বছর বামপন্থার পতনের পর নতুন একটা শুরু, তৃণমূল সরকারের ক্ষমতায় আসা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ 12 থেকে 13 বছরের এই যে জার্নি, বাংলার সাপেক্ষে এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? খুব অস্থির পরিবেশ, চারিদিকে এত অস্থিরতা। এই সংস্কৃতির ক্ষেত্রে, আমি তো সংস্কৃতির মানুষ, শুধু সেই জায়গাটা বিধ্বস্ত হয়ে গেছে, একদম তছনছ হয়ে গেছে। কোনো মানুষের নিশ্চিন্তে থিয়েটার করতে পারবে না, ছবি করতে পারবে না, এগুলো তো ব্যাহত হচ্ছে। এগুলো তো মনের দিক দিয়ে এগুলো মেনে নিতে পারছি না, যার জন্য একটু অস্বস্তি হচ্ছে। প্লাস
শিক্ষকরা রাস্তায় বসে আছে, সেটাও তো পুলিশের মার সারা খাচ্ছে। পৃথিবী জেনে গেছে। হুম, সেগুলোকে পীড়া দেয়। ভীষণভাবে পীড়া দেয়। একটা কি বলবো, একটা ন্যায় জিনিস, ন্যায়ের বিরুদ্ধাচারণ করা, সেটাকে মানুষ কি করে সহ্য করবে? আগে বাঙালির যে ইমেজ ছিল যে সংস্কৃতি চর্চা করবে, হুম, ভালো আলোচনা করবে, নাটক, থিয়েটার, গান নিয়ে কথা বলবে, এখন যে বাঙালির ইমেজটা সর্বভারতীয় ক্ষেত্রে বদলে গেল শেষ 10-12 বছর ধরে, একদম। এটাকে কিভাবে দেখেন আপনি? খুব মানে আহত হৃদয় নিয়ে দেখি, আহত হৃদয় নিয়ে দেখি। জানি এটা হয়তো একদিন শেষ হবে, তখন হয়তো আমরা থাকবো না বা আমি থাকবো না, কিন্তু যতদিন থাকবো ততদিন কষ্ট ভোগ করতে হবে, এছাড়া আর কিছু করার নেই। এটা জেনেই, কিন্তু এটাও জানি যে আমি হয়তো তখন থাকবো না। এই জিনিস চিরকাল থাকতে পারে না। ইতিহাস সে কথা বলে গেছে, বারবার চিৎকার করে করে বলে গেছে যে একই জিনিস চিরকাল থাকে না। পৃথিবী পরিবর্তনশীল, মানে কোয়ালিটেটিভ চেঞ্জ অফ, মানে বস্তু জগতের সব জিনিসেরই পরিবর্তন আসে, তেমনি এটারও পরিবর্তন আসবে, তখন হয়তো থাকবো না। কিন্তু এটা ভেবেই আমি এখন নিজেকে সান্ত্বনা দিই বা খুশি হই যে একদিন এই ব্যবস্থার মানে পরিবর্তন হবেই। তখন যারা থাকবে, তখন তারা কষ্ট বুকে নিয়ে সেই ব্যবস্থাটাকে কাজে লাগিয়ে নিজের সুস্থ জীবনের দিকে এগোবে। এইটি আমার স্বপ্ন, আশা, ইচ্ছা। একজন রাজনীতিবিদ রামমোহন রায়ের সতীদাহকে পতিদাহ বলে কমপ্লিটলি উল্টো ব্যাখ্যা করলেন, এটা কি সাংস্কৃতিক অবনমন ভাবে আপনি ব্যাখ্যা করবেন? না না, এটা এটা কি হয়, এটা মানে নিজের লুকিয়ে রাখা অক্ষমতার হঠাৎ বহিঃপ্রকাশ আর কি। ওটা না অন্য কিছু বলতে পারতেন, এটা বলতে গিয়ে উল্টোপাল্টা বলে ফেলেছেন, তাতে করে কিছু মানে শিক্ষাগত যোগ্যতার পরিচয় পাওয়া গেল। এটা কিন্তু অজ্ঞতা সম্পূর্ণ। হ্যাঁ, মানুষ তো অজ্ঞতা থেকেই তো অসুবিধে মানে উল্টোপাল্টা কথা বলেন, কিন্তু বা হয়তো বলতে গিয়ে উল্টো বলে ফেলেছেন, এটা হতে পারে। টপ মোস্ট একজন পলিটিশিয়ান যখন এই ধরনের কথা বলেন, তখন তো ভাবতে হয় বর্তমান সময়ে সমাজটাকে নিয়ে। কিন্তু বটেই তো, সব মানুষের, কিন্তু মানুষ তো এখন তো কি হয়ে গেছে, এখন তো আর মানুষ সিরিয়াসলি এগুলো নিচ্ছে না, আমি দেখলাম তাই। মাঝে মাঝে মজা করছে, ট্রল করছে। হ্যাঁ, মজা হচ্ছে, গাছ হয়ে গেছে এরকম একটা মনে হয় যেন। কিচ্ছু করার নেই। আপনার মনে হয় না আগেকার দিনের বাঙালি হলে এর প্রতিবাদে একটা মিছিল বেরোতো অন্তত? প্রতিবাদটা কোথায়? আমি রামমোহন রায়ের একটা সতীদাহকে প্রতিদাহ বলে দিলাম না, মিছিলটা তারপরে তো সিরিয়াস নিই না, ওটা নাকি রাজনৈতিকভাবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সমাজের দারুণ ক্ষতি হয়ে যাবে, তা তো নয়। এটা একটা তো মানে হাস্যকর ব্যাপার। একজন মানে কি বলবো, একজন রাজনীতি করেন, পরিচিত এবং ভালোভাবেই পরিচিত একজন, তিনি যদি এখন উল্টোপাল্টা কিছু করে বসেন, তো মানুষ তো মিছিল বার করবে কেন? মানুষ হো করে হাসবে, খেললি করবে, যা করে এইগুলোই করবে। আগেকার দিনে যখন রাজনৈতিক চরিত্রদের দেখতেন, এখন যখন শোনেন এই যে টাকার বৈষম্য, কোটি কোটি টাকা এখনকার দিনে রাজনীতিতে একটা ক্যাম্পেইন অর্গানাইজ করতে ব্যবহার করা হয়, এটা কি আমাদের পতনটাকে অনেক সামনে ধাবিত করছে? এটা আমি বলতে পারবো না কি হবে না হবে, আমি জীবনে কোনো এসব দেখিনি তো, মানে এর আগে কখনো এইরকম দেখিনি। এখন নানান রকম সব উদ্ভাবনী ব্যাপার বেরোচ্ছে ফর দ্য পারপাস, তো সেগুলো দেখছি মানে বা এগুলো তো হয়, এগুলো কেউ লগ্নি করেন, কেউ ইয়ে করেন, তা দিয়ে সব হয়। তারপরে এই যে সব রক্ষা করার জন্য দৌড়ে টৌড়ে যাওয়াটা হয়, সব দেখছি, এনজয় করছি, আর কিছু এখন তো এনজয়, আর কিচ্ছু করার নেই। জীবনে যা দেখিনি সেগুলো দেখছি, তার মানে আমি তো মানে কি হচ্ছি, সমৃদ্ধ হচ্ছি। অসংখ্য ধন্যবাদ পরাণ দা। সত্যি পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আড্ডা মানে সিনেমা, গান, নাটক, রাজনীতি এবং অনেক চরিত্রের অচেনা অজানা গল্প, যা আজকে আমাদের সামনে উনি বললেন। কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি। অত্যন্ত ধন্যবাদ পরাণবাবু। ধন্যবাদ আপনাদেরও। ভালো থাকবেন, দেখতে থাকুন দা শিবম দাস পডকাস্ট।